ভালোবাসার বাংলাদেশ। ফার্স্ট ডে স্কুল, অনেক মানে ফ্রেন্ডরা মিলে সবাই অনেক উৎসুক। সাবির, এই ফাঁকে একটা ছোট জিনিস জানবো, তুমি কি আমাকে লাভ গুরু হিসেবে ভালোবাসো? অবশ্যই, রেসপেক্ট করো? অবশ্যই গুরু, জি গুরু। তো ফ্রেন্ডরা সবাই মিলে প্রথম দিনের স্কুলটা যেমন হয় আর কি, অনেক মজা করে স্কুলে গেলাম। নতুন বই দিচ্ছে, সবার সাথে পরিচয়, অনেকগুলো ছাত্রছাত্রী, মোটামুটি 100+ ছাত্রছাত্রী। সবাই এক রুমে, বড় একটা রুম ছিল, ওখানে বইটই দিচ্ছে সবার সাথে। জি, নতুন বই দিচ্ছে? হ্যাঁ, নতুন বইটা দিচ্ছে আর কি, 6 এর। তো নতুন বই পায়, ফিলিংসটা অন্যরকম। তো ওই দিন বই দেওয়া শেষ, ওইখান থেকে শেষ, পরিচিত হয়ে চলে আসলাম বাসায়। পরে স্কুল কন্টিনিউ শুরু হলো। তো ওইখানে আমার ফ্রেন্ড ছিল, আমরা একই সাথে 3জন ফ্রেন্ড যাইতাম, মানে নিজের ক্লোজ ফ্রেন্ড আর কি, গ্রামের। তো স্যার যেদিন ফার্স্ট ক্লাস নেয়, তো ওই দিন সবার সাথে নাম শুনতেছিল আর কি, যে তোমার নাম কি, তোমার নাম কি, এরকম পরিচয় হচ্ছিল। তো ওই সময় একটা মেয়ে জিজ্ঞেস করে তোমার নাম কি। তো মেয়েটা উঠে ওর নামটা বলে, ওই সবাই বলে আর কি। তো ওই সময় একটু পরে ক্লাসটা যখন স্টার্ট হয়, তখন আমার বন্ধুটা মেয়েটার নামটা মানে যেটা বলছে একটু অকার্ড করে বলে আর কি, ওইটা নাম ভেঙায় যেটা বলে। জি জি জি, ভেঙায় বলে। তো ওইটা আবার ওর শুনতে একটু খারাপ লাগে, তো ডাইরেক্ট দাঁড়ায় কান্না করা শুরু করে দেয়। মেয়েটা কান্না করা শুরু করে দেয়। সফিস্টিকেট মেয়ে, যার তো খুব সফিস্টিকেট, নাজুক ছিল। তো দাঁড়ায় কান্না শুরু। নাজুক বলে আমার দিকে তাকাচ্ছেন? তুই কি মেয়ে না? না, আমি তো পড়ি, আমি মেয়ে না। তো কান্না করা শুরু করে দেয়। তো ওইখান থেকে আমি আবার কে কাঁদতেছে পিছনে তাকাই, ও একটু পিছনে ছিলাম, সামনে ছিলাম। তো ওই যে কান্না করতেছিল আর কি, ওই ফেসটা দেখেই ছোট থেকেই আর কি, যেমন গুরু বিষয়টা হচ্ছে কাদা মাটি যেমন তৈরি করা হয় পাতিল বানাতে, যেমন মানে একদম তৈরি করা হয়, বিষয়টা ওইরকম আর কি। তো ছোট থেকে ওই ফেসটা দেখেই একটা ভালো লাগা কাজ করে ভিতরে, পছন্দ হয় যে গুরু, এরকম একটা বিষয় কাজ করে। তো ওই দিন গেল, তো স্যার বকাবাজি করলো, মানে আমার ফ্রেন্ডরে, যে তুমি এভাবে কেন বললাই, সেই তোমার শাস্তি হবে, নতুন থেকে কিছু বললাম না, ছেড়ে দিলাম, এগুলো করে শেষ হয়ে গেল। তখন ওই যে ভালো লাগা কাজ করতো, মাঝে মাঝে হালকা কথা হইতো, কেমন আছেন বা এরকম, কিন্তু ভালো লাগাটা ভিতরে ছিল। এটা আমার ফ্রেন্ডরা জানতো যে আমি ওটা পছন্দ করি বা আমার ভালো লাগে। তো এত ভালোবাসে তোর লিসেনাররা তোদেরকে, অলরেডি 375 কমেন্ট উইদিন 8 or 10 minutes on 15 shares. আমি তো ভেবেছিলাম আজকে আমাদের মানুষজন দেখবেই না, কারণ 3 দিনের ছুটিতে ম্যাক্সিমাম এই সব বাড়িতে চলে গেছে। না, আমাদেরকে আমি দেখেছি বিপিএল আইপিএল অমুক সমক কোনো কিছু আমাদেরকে ফোন করে না, সেটাই। ওকে, তারপর সাবরি। জি গুরু। তো আমার ফ্রেন্ডরা জানতো, 2জন ফ্রেন্ড ছিল আমার বেস্ট ফ্রেন্ড, ওরা জানতো। তো এইভাবে চলতেছিল, 6টা শেষ হইলো, কখনো বলা হয় নাই, কিন্তু মনের ভিতর ছিল আর কি, ভালো লাগতো। তো 6 যখন শেষ করে 7-এ উঠলাম ক্লাস, তখন একটা নিউজ পাইলাম আর কি, একটু এইভাবে, যে আমার যে ফ্রেন্ডটা আমার সাথে ছিল, ওর সাথে কথা বলতো, আমি মাইন্ডে বা এরকম কিছু চিন্তা ভাবনা ছিল না। তো একটু শুনলাম যে ওর সাথে নাকি রিলেশন করে মেয়েটা। ওই ক্লাসে 6 থাকা অবস্থা? না, 7-এ। আই এম সরি, 7-এ। জি। তো শুনলাম এরকম, আমি বাসতেই পারে বা সম্পর্ক থাকতেই পারে, সাধারণ বিষয়, আমি তো কিছু বলিনি। তো শুনলাম, একটু কথা বলতো, দেখতামও, মাঝে মাঝে দেখতামও। তো এর ভিতরে আমার এটা দেখে একটু বেশি খারাপ লাগা শুরু হয়, কারণ যারা পছন্দ করছে তারা অন্য কারোর সাথে দেখি অবশ্যই একটু খারাপ লাগবে। তখন তো আপনারা কেউ কাউকে বলেননি যে ভালোবাসেন? না, এমন কিছু ছিল না। আর বয়সী বা কি রে ভাই, অনেক ছোট। তো তখন যেহেতু বলা হইলো না, এতে শুনলাম, একটু খারাপ লাগলো। তখন আমি একটু স্যাড থাকতাম, মন খারাপ থাকতো, দেখলে একটু খারাপ লাগতো যে কথা বলতেছে, বিষয়টি খারাপ লাগতো। তো ওই সময় মানে আমার কথাটা একটু বাস্ট হয়ে গেল আর কি, মানে যে আমি যে মন খারাপ করতেছি বা ওরা কথা কইতেছে দেখে আমার যে খারাপ লাগতেছে, এই বিষয়টা একটু জানাজানি হয়ে গেল। কিছু ফ্রেন্ড জানলো যে আপনি তাকে পছন্দ করেন, সেজন্য আপনার মন খারাপ হচ্ছে। তো এই 1টা 2টা 3টা হইতে হইতে মোটামুটি ক্লাসটাই হয়ে গেল আর কি। তো তখন আর আগে ছিল মানে বিষয়টা এমন ছিল, আমরা প্রাইভেট পড়তাম, সকালে একবার প্রাইভেট পড়তাম, স্কুল করতাম, শেষে বাসায় যাইতাম, খাওয়া দাওয়া করে আবার বিকেল 5টা থেকে প্রাইভেট পড়তাম। তো ওই দিনটা ছিল প্রচন্ড বৃষ্টি ঝড়, প্রচন্ড পরিমাণ, মানে আসাই যায় না, কোন রকম আসার পরে শুরু হয়েছে আর কি। তো স্যার আসতে পারে নাই, আমরা বসে আছি, ওরা এক সাইডে বসে আছে, আমরা এক সাইডে বসে আছি ফ্রেন্ডরা মিলে। তখন ও মানে আমার ডাকলো, ফ্রেন্ডদের ডাকলো, বান্ধবীদের ডাকলো, যে ওর একটু ডাক দে। আমি গেলাম,
আপনি করে কথা বলতাম আর কি, সালাম দিলাম যে সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার কি অবস্থা? হ্যাঁ ভালো। তো শুনলাম আপনি নাকি পাগলামি করেন। পাগলামি কে বলছে? একটু ভালো হওয়ার চেষ্টা আর কি। তো এমন কিছু না। পরে বলে আমি সব জানি, শুনছি, আপনার কিছু বলার আছে থাকলে বলতে পারেন। আমি বললাম না, মানে চাচ্ছি না বলতে, প্রকাশ করতে যাচ্ছি না আর কি, যে না এমন কিছু না। এই আচ্ছা গুরু, এটা কত সালের কথা? 14 সালের 14 সালের। এখন জাস্ট আপনি চিন্তা করেন, এই 14 সালের ঘটনাটা যদি এখন হতো, তাহলে এই যে মেয়েটা যে ওকে উইলিংলি বলছে, আপনি কি কিছু বলবেন? এইটাই 14 সালে, এই 24 সালে মানে শুরুতে কি, মানে কিভাবে একটা মেয়ে অ্যাপ্রোচ করতো? আচ্ছা, আমি তো 24 পর্যন্ত আসতেই পারিনি। আরে 23 মানে এখন 23 পর্যন্ত আমি আসতে পারিনি। আমি ওই 13তে একটা বিষয় আটকায় আছে, আমি ভাবলাম যে তোর পরামর্শ নিব। কি মানে কোয়েশ্চেনটা করতেছিলাম, বাট করবো কিনা ঠিক করতেছিলাম মনে মনে। কোয়েশ্চেনটা হচ্ছে যে ওই 5-6 পড়া একটা ছেলে মেয়ের মানে বায়োলজিক্যাল যে চেঞ্জ গুলো আসা উচিত, যদি চেঞ্জ নাই আসে তো প্রেম করে হাত ধরলে যে ফিল আসা উচিত, যদি সেটাই না আসে তো প্রেম করে লাভটা কি? না কিন্তু গুরু, ওটা তখন তো টিনেজ বয়সে, অ্যাডোলেসেন্ট ওই পিরিয়ডেই মূলত মানুষের ইমোশন বলেন, ফিলিংস বলেন, ওটা গ্রো করতে থাকে। মানে হাত ধরার যে বায়োলজিক্যাল ফিল, ওটা আসুক না আসুক, তারপরে না বায়োলজিক্যাল ফিল আসে টিনেজ তো অনেক। হ্যাঁ, আপনি তো ব্যাকডেটেড গুলো, মানে আপনি হচ্ছে পুরনো ব্যাকডেটেড তো বটে, না হলে আমার নাম্বার ডিসক্লোজার করলাম কিভাবে? অফ কোর্স আই অ্যাম। এটা নিয়ে আপনি এখনো রিগ্রেট করেন? আচ্ছা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখনকার সময় যদি কোনো মেয়ে জানতো যে কোনো ছেলে তাকে পছন্দ করে, তার ভাব বেড়ে যেত এখান থেকে এখানে 23-এ, এবং সে ডিরেক্ট যায় বলতো যে কিছু বলবা না, না বললে নাই, আমার সিরিয়ালে কিন্তু বউ আছে, বলবা না, নাই, শেষ, কালকে রিলেশনশিপ স্ট্যাটাস অথবা ঝুলাইতে হয়তো। ওকে সাবির, সরি গার্লস। জি গুরু। তো আচ্ছা, এর ভিতরে একটা কথা মিশে হয়েছে কি, মানে আমি ওই যে যেটা খারাপ লাগতো দেখা, তখন তো ছোট ছিলাম, এতটাও ইয়ে ছিল না, তো আমি একটা কাজ করে ফেলছিলাম আর কি, আমি ব্লেড দিয়ে হাতটা কেটে ফেলছিলাম ওই সময়ের জন্য। একটা ওই সময় খারাপ লাগতো। তো আমি বলতেছে যে তাজউদ্দিন একটা কোয়েশ্চেন করছে যে 13 সালে পিএসসি দেখে তো বেশ তাগড়া জওয়ান মনে হচ্ছে, তো ও কি দেরিতে পিএসসি করছে কিনা? না দেরিতে করেন। আচ্ছা আচ্ছা। পরে তখন ও আমাকে বলতেছে যে তোমার হাতটা দেখি। আমি বললাম হাত দেখার কি দরকার, হাত দিয়ে কি হবে? বলছে দাও না দেখি। পরে দেখলো, দেখে বলে তো এগুলো কেন করছো? পরে ওইখান থেকে এগুলো ডাইরেক্টলি বলা হলো না যে ভালোবাসি, বাট বিষয়টা একটু শুরু হইলো। প্রথম স্টেপটা কমপ্লিট হইলো আর কি, বলাবলিটা কমপ্লিট হইলো। তো প্রত্যেকদিন স্কুলে আসা, লুকায় দেখা, চোখে চোখ পড়া, এই যেগুলো হয় আর কি, রাস্তায় তাকায় থাকা কখন আসবে, বা আমার জন্য রাস্তায় দাঁড়ায় থাকা কখনো আসবে, দেখা হবে, গল্প করবো, এইভাবে চলতেছে এগুলো। 7 শেষ হয়ে গেল, 8 আসলাম। রিলেশন সম্পর্কটা একটু আগের থেকে মজবুত হইলো, গাঢ় হইলো। ওই সময়টা গুরু আমরা সেই 90 দশকের মতো আর কি, চিঠিতে প্রেম বিনিময় হতো আমাদের সময়কার মতো। জি, প্রত্যেক দিন মানে আমি একটা পাঠাইতাম, ও বাসায় যাইতো, লিখে এসে পরের দিন সকালে আমার দিত, আমি ওর এটা বাসায় নিয়ে পড়ে আসা, পরের দিন সকালে মানে রিপ্লাই দিয়ে পরের দিন সকালে দিতাম। এইভাবে চলতো ওই সময়টা, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা একটা ফিলিং ছিল। একটা চিঠির জন্য অপেক্ষা করে বসে থাকতাম, কখন আসবে চিঠিটা, সকাল হবে। গন্ধ কি চিঠি দিতে আমরা দিতাম আর কি? না, হাতের গন্ধ দিতাম না, তবে এমনিতেই পারফিউম ছিল না। বলে আতর কি করবো, মানে একটা সুগন্ধি, মানে দাদা নানারা যে আতর ব্যবহার করতো, ওগুলো যেটা কনভেনিয়েন্ট। সোল লাভ। তোরা তো এখন তোদের তো অনেক রকমের অপশনস এবং তোদের পারচেজিং ক্যাপাসিটি কিন্তু এই জেনারেশনে অনেক বেশি। আমাদের তো তা ছিল না, 5 টাকা দিয়ে সারাদিন গুজরান করতে হতো। ওকে, তারপর জি গুরু। তো এইভাবে প্রেম বিনিময় চললো। আর এর ভিতর গুরু আমি ওই সময়টা একটু অন্যরকম ছিলাম। অন্যরকম বলতে কেমন, যে আমি মানে ভাগটা বিষয়টা আমার মনে হইতো কি, ওর সাথে যদি কেউ কথা বলে এইটাতেও আমার ভাগ হয়ে যাচ্ছে, আমার ভিতরে, আমার রিলেশনের ভিতরে, সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি আসতেছে। এই কারণে আমি একটু সাইকো টাইপের বলতে পারেন, আবার এমনিও বলতে পারেন। আমার মানে এরকম ছিলাম যে কারোর সাথে কথা বলতে দেবো না, কেউ যদি কথা বলে কথা বলা যাবে না, আমারে নিয়ে যায় তারপর কথা বলতে হবে। তো হ্যাঁ, আমি ওরে যেইভাবে বলতাম ও ঠিক ওই অ্যাঙ্গেলে চলতো গুরু, একদম। আমি যদি বলতাম তুমি বসে থাকো, বসেই থাকতো, ওইখান থেকে উঠবে না। বসে আছে তো বসে আছে, উঠবে না। কেউ যদি ওরে বলে যে তোর সাথে একটু কথা আছে, ফ্রেন্ডের ভিতরে, আমাদের ফ্রেন্ডের ভিতরে কথা আছে, কথা বলবো, ও আমার আগে আইতো, এসে আমরা বলতো যে একটু কথা বলবে আমার সাথে, চলো।
এখানে যায় আমি থাকতাম, ও কথা বলতো। কারণ বিষয় হচ্ছে যে যদি দেখি আমি যে আমার আরেকটা কথা বলতেছে তাহলে আমি রাগ করবো, এই একটা কারণে কথা সে বলতাম করতো না। আচ্ছা, হ্যাঁ। তারপর বলে তো এইভাবে রিলেশনটা মানে অনেক একটা ইয়ে হয়ে যায়, মানে অনেক গাঢ় হয়ে যায় আর কি, অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়। তারপর আপনার এসএসসি দিলেন? না, এইচএসসি আসি নাই, তার আগে কিছু ঘটনা আছে। তো ওই সময়টা এই যখন জিএসসি দেব তার ঠিক 1-1.5 মাস আগে একটা ছেলে, মানে আমাদের ওইখানকারই, ওর নতুন আর্মিতে চাকরি হয়েছে। তো আমাদের স্কুলটা অনেক বড়, তো মোটামুটি 100 বিঘের একটা জায়গা আর কি, অনেক কলেজ আছে, 2-3টা কলেজ আছে, স্কুল আছে, প্রতিষ্ঠান আছে। তো ওইখানে ইয়ে করার জগিং করার জায়গা আছে আর কি। তো ও প্রত্যেকদিন আসে জগিং করে। তো ওরে দেখে ওই ছেলেটার ভালো লাগে আর কি, ভালো লাগে। তো পরে তখন ওই ছেলেটা ওরে প্রপোজ করে। কিন্তু এইদিকে তো আমি আমার দিক দিয়ে 100% শিওর যে ও কখনো এমন করবে না, কারণ যে মানুষটা আমি যা বলি তাই শুনে এমন করার আমার টেনশনই নেই ওইটা। কিন্তু যেদিন প্রপোজ করে আমি জানলাম যে আজকে প্রপোজ করছে, পরে আমি জিজ্ঞেস করলাম, বলে না এমন কিছু না, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে ভাইবো না তুমি, এটা কোনো বিষয় না। পরে তখন 2-3 দিন পরে শুনতেছি যে ও নাকি হ্যাঁ বলছে, মানে সম্মতি জানাইছে আর কি। পরে আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেল যে কি বলে এটা, এটা তো সম্ভবই না, কেমনি সম্ভব হইলো। তো আমি ওর সাথে কথা বলার আগে ওই ছেলেটার যখন সকালে আসলো, তখন ওই ছেলেটার আগে মানে ইয়ে করলাম যে ভাইয়া আপনি কেন করতেছেন এমন? বলে কি করতেছেন মানে আপনি আমার, মানে তখন আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতাম না, তখন ডিরেক্টলি বউ বলতাম। আপনি তখন পড়েন ক্লাস 8-এ? হ্যাঁ, এইটা শেষের দিকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ডিরেক্ট বউ বলতাম, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল না। তো আমি বললাম আমার বউরে আপনি চালাইতেছেন কেন, এইভাবে বললাম। তখন ও হাসতেছে, ছেলেটা হাসতেছে। তো ওই পাশে ওরা বসা ছিল, তখন ওই জায়গা থেকে ও একদম সরাসরি উঠে এসে আমারে বলতেছে যে তোর কোন সময়ের বউ ছিলাম আমি, তুই আমার কবে বিয়ে করছস? কে? ওই মেয়েটা? আচ্ছা, আমার গার্লফ্রেন্ড। ওইখানেই? জি, অনেক ছিল, আমাদের ফ্রেন্ড টেন্ড ছিল, সবাই ছিল। সকালে তো অন্য কেউ ছিল না, ওই ছেলের সাথে 2-3 ছেলে ছিল আর আমার ফ্রেন্ডগুলো ছিল। তো আমার ডিরেক্টলি উঠে এসে বলতেছে তোর কবেকার বউ ছিলাম আমি, তুই আমার বউ বললি কেন, বউ বললি? কিন্তু আপনাদের মধ্যে কি সম্বোধনটা এর আগেও করেছেন আপনারা? হ্যাঁ, তখন কিছু বলেনি, ওই দিন রিঅ্যাক্ট করেছে? জি, ওই দিন রিঅ্যাক্ট করছে। ওই যে রিলেশনে গেছে, আমি এটা জানার পর যখন ছেলের সাথে কথা বলতে চাইছি, ওই সময়টা ও সরাসরি সবার সামনে রিঅ্যাক্ট করছে তোর কোন সময়ের বউ আমি, তুই আমার কিভাবে বউ বললি? আমি তো পুরো একদম থ হয়ে গেলাম। আমি আর কিছু বলি না, আমি জাস্ট শুনলাম। ও একটা কথা বললো যে বলা যায়। নূর আলম সিদ্দিকী লিখেছেন, গুরু এবং আপু আজকে আমার গায়ে হলুদ, তারপর আপনাদের সাথে যুক্ত হলাম, অনেক অনেক শুভকামনা। নূর আলম সিদ্দিকী, তুমি তোমার জীবনের দারুণ এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ, আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকলো, পরস্পর ভালোবেসে পরস্পরের সাথে থাকো এবং পুরো জীবনটা যেন একসাথে পার করতে পারো সুন্দরভাবে এবং ভালোভাবে, পবিত্রতম একটা সম্পর্কের মধ্য দিয়ে, সেই জন্য দোয়া থাকলো। এবং পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন একটু বেশি করে শেয়ার করে নেবেন, কারণ আজকে আসলে গল্পের শেষে কি হতে যাচ্ছে, এটা স্যাড স্টোরি না হ্যাপি স্টোরি আমরা স্টিল নাও জানি না, বাট গল্প এখনো পর্যন্ত গোছানো আছে। তো এই জন্য আমি বললাম যে একটু শেয়ার করে নেন আপনারা। আর এছাড়া পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ প্যানেলে আপনাদের গল্পটা লিখে পাঠাতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যাচ্ছি। জি, তো গুরু বলছে যে তোর কোন জন্মের বউ ছিলাম? হ্যাঁ, কোন জন্মের বউ ছিলাম বা কবে বিয়ে করছস আমার, তুই যে বউ বললি। তো আমি তো থ হয়ে গেলাম, কিছু বললাম না, মানে আমি কিছু বলতে পারতেছিলাম না যে এতগুলো মানুষের ভিতরে এইভাবে রিঅ্যাকশনটা দিল। আসলে ওই জায়গায় আমি তখন এইটা বললেও মোটামুটি কিন্তু একটা অবশ্যই বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, অপমানিত বোধটা আমার ভিতরে ছিল। তো আমি পুরো থ হয়ে গেলাম, নিচ দিক তাকায় থাকলাম, চোখ থেকে 2 ফোঁটা পানিও পড়লো, আমি কিছু বললাম না। আমি জাস্ট পিছনে ঘুরা বের হয়ে চলে গেলাম, মানে স্কুল গেট থেকে বের হয়ে চলে গেলাম। ওই দিন স্কুলে আসি নাই, গেলাম। তো ওইখান থেকে তো কথা শেষ, ওর সাথে কথা। আমি তো বুঝতেই পারলাম যে ও এগ্রি করতেছে, ছেলেটাও এগ্রি আছে, তার মানে ওরা ফুল রিলেশনশিপে আছে, এখানে আমার কোনো জায়গা নাই। তাই আমি ওর দ্বিতীয়বার কোশ্চেনও করতে গেলাম না, কেন করলো এমন। পরে 2 দিন পরে স্কুল আসলাম, তাই সে শুনতেছি সবাই বলতেছে যে কথা কয়, দেখা করে, ঘুরে, এরকম আর কি। তো গুরু ওই জায়গাটা একটু ইমাজিন করেন, আমি যে সময়টা আমার ছোট মানে অল্প বয়স রিলেশন হইলো, যে সময়টা আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাইকা যে জায়গায় কথা বলতাম,
মানে স্কুল যেটা আমাদের আর কি, যে জায়গায় ঘুরতাম, যে জায়গায় কত রকমের কথা গুরু, মানে কত কথা আছে, ভালো মন্দ এই সে কেমন আছে, কত কথা কইতাম গুরু, ঘন্টার পর ঘন্টা। আমাদের স্কুলের একটা জায়গা ছিল ওইখানে, ওই দেয়ালের ওই পাশেও এই পাশে আমি দাঁড়া থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তো ওই একই জায়গাতে কিছু দিনের ব্যবধানে আমি দেখতেছি যে ওই মেয়েটা, মানে মানুষ ঠিকই আছে কিন্তু ওই মেয়েটার সাথে অন্য কেউ কথা বলছে ওই জায়গাতেই, ওই জায়গাটাতে, যে জায়গা তারা থেকে আমি কথা বলতাম ঘন্টার পর ঘন্টা, আমি ওইটা নিজের চোখের সামনে দেখতেছি যে ওই মেয়েটার সাথে অন্য কেউ কথা বলতেছে। এটা দেখতেছি আমি, হাঁটতেছে একসাথে। এখন ওই মেয়েটা অপেক্ষা করতেছে অন্য কারোর জন্য। এর ভিতরে আমি ওর সাথে আমার নিজ থেকে একদিনও কথা বলার চেষ্টা করি নাই, কারণ ও আমার যে অপমানটা করছে ওইটা আসলে আমার এতভাবে হার্ট করছে আমার, আমি এটা বোঝাইতে পারবো না। পরে আমি কথা বলি, আমি নিজ থেকে কথা বলিনি। ও মাঝে মাঝে বলতো কি অবস্থা, কেমন আছেন, তখন তুমি থেকে আপনিতে চলে আসছে, কেমন আছেন, এই মোটামুটি চলে, ভালো, আপনার কি অবস্থা, আপনার বয়ফ্রেন্ডে যাবে, মানে তখন ট্রেনিংয়ে গেছিল না, যাওয়ার 2 মাস আগে আর কি, কবে ট্রেনিংয়ে যাবে, বিয়ে করতেছেন কবে, যেটা হয় আর কি, এরকম কথা হইতো। তো এইভাবে আমার চোখের সামনে প্রত্যেকটা দিন আমি এর ভিতরে, আমি তো এগুলো সহ্য করতে খুব মানে একটু কম পারি আর কি, অভ্যস্ত। তো আমি অনেক কাটাকাটি করছি, হ্যাঁ অনেক কাটাকাটি করছি, মানে সহ্য হয় না আর কি, খারাপ লাগে শরীরে। জি, কি দিয়ে কাটতা? ব্লেড। অনেক, তাই তো এই দাগ তো কখনো যায় না। যেমন আমি যে সিগারেট দিয়ে একবার পুড়াইছিলাম, এই দাগ এখন আছে। এই যে আপনি কেন সিগারেট দিতেন? এই যে গুরু, এই যে দেখতেছিস, এটা কিন্তু এখন থেকে 30-35 বছর আগের দাগ। তাহলে আন্দাজ কর আমি কোন আয়ামে জাহেলিয়া যুগের মানুষ। এই দাগ কিন্তু এখনো আছে, যাই না কিন্তু পুরানোর দাগ, কাটার দাগ। ও মা, করছো কি তুমি? ছি ছি ছি, সাবে ভিতরেও আছে নাকি এরকম? আছে গুরু, নেই গুরু, এটা দেখলে তো, আচ্ছা এটা যখন আসে সিচুয়েশন অনুযায়ী দেখাই আপনাকে। হ্যাঁ, মানে যখন আসে তখন দেখাতে চাচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সিচুয়েশন দেখানো মনে হয় ঠিক ভালো আছে, হবে। হ্যাঁ ঠিক আছে। তো এইগুলা তো আমি কন্টিনিউয়াসলি করতে থাকলাম, আমার সহ্য হয় না, আমি এটা মানতে পারি না, নিতে পারি না, এই প্রেশার নিতে পারি না। আর গুরু, আমি কিন্তু একদম জীবনে শুরুর থেকে মানে এমন ছিলাম, এমন একটা ছেলে ছিলাম, আমার জেনারেশনের যারা, এই মানে এক জেনারেশনের কোনো কাজে, পড়াশোনা বলেন, খেলাধুলা বলেন, গান বলেন, নাচ বলেন, কোনো কাজে আমার থেকে কেউ আগায় যাবে এটা আমি কখনো হইতে দিই নাই। আমি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমার রোল 1, আমি যখন 6-এ ভর্তি হই 7 উঠে আমার রোল 1, 8-এ উঠে আমার রোল 2, কিন্তু তারপর থেকে ডিমোশন শুরু হয় আর কি। তো কোনো কিছুতে আমার থেকে আগায় যাবে এমন আমি কাউকে কোনোদিন যাইতে দিই নাই। আমার হয় আমি তাদের সাথে থাকবো, আর নাহলে তারা আমার পিছনে থাকবে, এটা হচ্ছে আমার রুল ছিল সবকিছুতে, খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতে, A to Z একটা জিদ ছিল আমার মনের ভিতরে। তো আমি অনেক ভালো ছাত্র ছিলাম। তো এই যে এগুলো চলতেছে, সামনে জিএসসি পরীক্ষা, এগুলো করতে করতে জিএসসিটা এত বাজে হয়ে গেল, মানে এত বাজে হয়ে গেল যেটা ধারণার বাইরে। আর শহর থেকে গ্রামের হিসাবটা একটু অন্যরকম হয় গুরু। গ্রামে যদি একটা ছেলে ভালো রেজাল্ট করে, গ্রামে একটা উৎসবের মতো হয়। ব্যাপারটা কেমন হয়, চা স্টলে বসে সব একটু গল্প করে যে ওই ছেলেটা এত ভালো রেজাল্ট করছে, বা ওই ছেলেটা এত ভালো, এরকম হয় আর কি। কিন্তু শহরে তো কে ভালো কে খারাপ এত দেখার সময় থাকে না, কিন্তু গ্রামে এই বিষয়টা অনেক নাম্বারিং হয় আর কি। তো ওই জায়গা থেকে তখন আমি যে ভালো একটা পজিশনে ছিলাম, সবাই আমার নিয়ে কথা বলতো। আমার আব্বু এসে আমাকে বাড়িতে বলতো যে তোমার নিয়ে প্রচুর কথা হইতেছে মাঠে, মানে আমাদের মাঠে আর কি, চা স্টলে অনেক সবাই সুনাম করতেছে। আমার তো খুব ভালো লাগলো, অনেক খুশি আর কি। ওই জায়গা থেকেই জিএসসির পরে আব্বু এসে আমাকে বলতেছে যে তুমি যে কাজটা করলা, কি বলবো, যে মানুষগুলো তোমারে নিয়ে রেসপেক্ট দিত তোমারে, ওই মানুষগুলোই এখন তোমারে মানে নষ্ট হয়ে গেছে ছেলে, এরকম একটা কথা বলে। শুনে একটু খারাপই লাগলো। তারপর মানে কারে বুঝাবে, এটা তো আব্বু আম্মু জানে না, এখনো পর্যন্ত জানে না আব্বু আম্মু আর কি। তো তারপরে ঘটনা হলো যে ও যখন রিলেশনশিপ ছিল, তখন আমার ভিতরে একটা জিদ কাজ করলো যে আমি তোরে দেখাবো যে আমি একটা রিলেশন করতেছি, এইটা ভাইবা। তখন আমি কিন্তু যে মেয়েরে মানে বলবো, ওই মেয়েরা আমি কোনো দিন জীবনে কথা বলি নাই। বিষয় হচ্ছে আমি এক ফ্রেন্ডে বললাম যে তুই একটা জিনিস প্রচার করবি যে সাব্বির ওই মেয়েরে ভালোবাসে, এটা তুই ওর কান পর্যন্ত পৌঁছাইবি, আমার প্রিয় তোমার কান পর্যন্ত তুই পৌঁছাইবি। আবার প্রিয়তমা, হ্যাঁ তারপর প্রিয়তমা, ওর এই দায়িত্ব দিয়েছিলাম ওকে। এখন ও কাজটা করছে কি, ওরে না বইলা, মানে যারে ওরে বলতে বলছে ওরে না বইলা, ও যা যেই মেয়ের কথা বলছে ওই মেয়েরে বইলা দিছে। হ্যাঁ, ওই মেয়েরে বইলা দিছে। এখন ওই মেয়ের সাথে আমি কথা বলি না, মানে একদিনও আমার লাইফে 6 থেকে শুরু করে 10 পর্যন্ত থাকছে একসাথে,
কোনোদিন এই কথাও বলি নাই কেমন আছেন আপনি, এই কথাটাও কোনোদিন বলি নাই, কিন্তু একসাথে পড়াশোনা করি। তো ওই মেয়েরে বলছে, ওই মেয়ে আবার একটু অন্য টাইপের, তো তখন আমি তো জানি না যে বলছে। আমাদের একটা মাওলানা শিক্ষক ছিল, ইসলাম শিক্ষা ক্লাস নিত, স্যার ক্লাসে আসছে, তো পট করে মেয়ে দাঁড়ায় বলছে, স্যার সাব্বির আমাকে খারাপ কথা বলছে। খারাপ কথা বলছে? হ্যাঁ। কি খারাপ কথা বলছে? স্যার সাব্বির আমারে প্রস্তাব দিছে, প্রেমের প্রস্তাব দিছে। আমি তো অবাক, আমি তো একদম থা, যে কিরে, আমি তো বললাম যে তোর ওরে বলতে, তুই এরে বলছিস কি? আমি তো ওদিকে তাকাইছি, কি ঘটনা? কই যে আমি তো বলে দিছি। ভালো হয়েছে। পরে স্যার দাঁড়া করাইলো, দাঁড়াও, কি ঘটনা? স্যার কি গো, মানে বলার মতো তো কিছু নাই গো, শুধু মাথা নিচে করে আছি। স্যার অনেক বকাবাজি করলো যে বিয়ে করার ইচ্ছা থাকলে বাসায় বলো, হ্যাঁ যা বলে আর কি। তারপরেও ইসলামের স্বার্থ, ইসলামের স্বার্থ একটু বেশি সেন্সিটিভ আর কি, অনেক কথা বললো। তো বইলা ক্লাসে এসে বললো নিচে আসো, হেড স্যারের রুমে আসো। গেলাম হেড স্যারের রুমে। আমাদের হেড স্যার একটু রাগী টাইপের বেশি আর কি, তো কোনো প্রশ্ন ছাড়াই 2টা বেদ জড়া দিয়া সুমনে পায়ের নিচে মারা শুরু করলো। এখানে কিন্তু আমার দোষ বলতে, আমি কিন্তু ওরে বলছিলাম যে খালি শুধু ওরে জানাবি এতটুকুই, কিন্তু ওরে বলবি না। কিন্তু আমার ওই ফ্রেন্ডের ভুলের কারণে আমি তো কোনো জবাবই দিতে পারতেছি না, কি উত্তর দিব? আমার উত্তর দেওয়ার কিচ্ছু নাই। জাস্ট বাড়ি দিল কয়েকটা, একটা বেদ ভেঙেও গেল, কয়েকটা তারপর থেমে গেল আর কি। থেমেতে বললো ভালো হয়ে যাও, নেক্সট টাইম কোনোদিন এগুলো কথা হয়তো না শুনি। ঠিক আছে স্যার, শুনবেন না, শেষ। তো ওই জায়গাতে আমাদের গ্রামের একটা শিক্ষক ছিল, আমার সম্পর্কে ভাই হয়, তো উনারে আবার হেড স্যার বলছে, উনি এসে আমার বাড়িতে বলছে। দেখেন সিচুয়েশন তো খারাপ। আব্বু প্রশ্ন করে, মা প্রশ্ন করে, কি ঘটনা, এগুলো কি কি শুনতেছি? কিছু না, মানে কি দিয়ে বুঝাবো, ওদেরও তো বুঝাইতে পারি না যে বিষয়টা এরকম না এরকম। তারপরে মা ইয়ে করে নিলাম, তখন যা হয়েছে হয়েছে, পড়াশোনা তো খারাপ শুরু করেই দিছো, নেক্সট টাইম এরকম আর কইরো না। এরকম কোনো কথা কারোর কাছে অভিযোগ যাতে না শুনি, কেউ মনে অভিযোগ করছে, ভালো আছে। একজন খুব কষ্টে আছে, একটু টেক্সটটা নিয়ে নি। একজন লিখেছে গুরু এবং আপু, আচ্ছা ওই গায়ে হলুদের প্রসঙ্গ তো আমরা বললাম। একজন লিখেছে যে কি একটা অবস্থা, শুধু সিনিয়র আপুদের ভালো লাগে। সোহান লিখেছেন। আচ্ছা আমার কি করণীয় সেটা দয়া করে আমাকে জানাবেন। সোহানের জন্য আমার পরামর্শ হচ্ছে যে খুব সকালে ঘুম থেকে উঠবে, উঠে পশ্চিম দিক টার্গেট করে হাঁটতে থাকবে। জলাবদ্ধ জল হোক আর ওপেন জল হোক, সেখানে গোসল করবে এবং সূর্য ওঠার সময় সূর্যের দিকে তাকিয়ে থেকে বলবে যে আমি এক ভণ্ড প্রেমিক, আমি নতুন করে যেন সিনিয়র আপুদেরকে আমার আর ভালো না লাগে। তারপর জি গুরু। তো এখানে বাবা মার কথা শুনলাম, মানলাম ঠিক আছে সবকিছু শেষ, কিছু হবে না। তো এর মাঝে কেন জানি ওর রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় ওই ছেলের সাথে। ওই ছেলে ট্রেনিংয়ে চলে যায়, যাওয়ার আগে রিলেশনটা শেষ হয় আর কি। তো তখন এতদিন যে কথা হইতো না, আমি বলতাম না বা ও বলতো না এভাবে কথা, ওর সাথে রিলেশনে ব্রেকআপ হওয়ার পরে ও তো ফ্রি হয়ে গেল, তোর খারাপ লাগতেছে না একা একা থাকতে? ও তো অভ্যস্ত হয়ে গেছে, হয় তোমার সাথে না ওর সাথে, কারো না কারোর সাথে টুকুস টুকুস একটা সম্পর্কের মধ্যে থাকে ও। কারণ ছেলেটা চলে যাওয়াতে ফাঁকা ফাঁকা লাগতেছে না মেয়েটার, ওটাই বলতেছি। ওই কারণে ফিরে আসছে আবার। আচ্ছা, তো তখন মানে ও আমার সাথে একটু কথা বলার ট্রাই করে, এক্স্যাক্টলি, মানে কোনোভাবেই ফাঁকা থাকবে না, কোনো অকুপাইড থাকবে, কোনো ফ্রেন্ডের দিয়ে একটু ট্রাই করে যে একটু কথা বলতে বলো রে, তুই একটু ডাক দিয়ে কথা বলি। আমি বলি না কথা, খুব চেষ্টা করে। তো এমন কয়েকদিন চলতে চলতে একদিন এসে আমার সরাসরি পা জড়ায় ধরলো। পা জড়ায় ধরলো গুরু, পা জড়ায় ধরলো, ধরে কান্নাকাটি শুরু করলো যে আমি ভুল করছি, আমার নেক্সট টাইম একটা সুযোগ দাও, আমি যা করছি আর কখনো হবে না, আমার একটা সুযোগ দাও। অনেক কান্নাকাটি শুরু করলো। কেউ ওইরকম ছিল না, ক্লাসরুমের ভিতর ছিলাম, কেউ ওরকম ছিল না, তখন অনেক কান্নাকাটি শুরু করলো। তখন আমি বললাম সম্ভব না, যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, আর হবে না। তারপরে অনেক প্রচন্ড কান্নাকাটি শুরু করলো, তখন নিজেরও আর মানাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যাতে এমন না হয় বলে প্যাচ আপ করে নিলাম আর কি, ঠিকঠাক করে নিলাম। কারণ আপনি তো অলরেডি তাকে ভালোবাসেন, তাই না? সে যখন ফেরত আসছে স্টিল নাও তখনও ভালোবাসি, এই কারণে। তো এর ভিতরে একটু ইয়া হয়ে গেলাম, বড় হয়ে গেলাম। তো তখন কাজ করলো বিষয়টা যে চিঠিতে আর কতদিন, ফোনে কন্ট্যাক্ট শুরু হোক।
তখন চুপি মানে ফোন কিনলাম একটা, কিনে ওরে সিম কিনে দিলাম, ও চুপি চুপি ইউজ করতেছে ফোন, কেউ জানে না বাড়িতে, আমার সাথে কথা হইতেছে। তবে ভালোই কথা হইতো, সারা রাত কথা বলতাম, হাজার হাজার মেসেজ। কত? হাজার হাজার, হ্যাঁ হাজার হাজার তো চলতো, মানে সারা রাত কি মেসেজ চলতে, মেসেজিং হচ্ছে? একটা দুইটা অনেকদিন গেছে, সারা রাত কথাও বলছি ফোনে। তারপর এইভাবে চলতেছে দিন, ভালোই চলতেছে। এর মাঝে আমার একটা স্যার ছিল অনেক মানে ফ্রেন্ডলি, এর এত ফ্রেন্ডলি স্যার হয় না, বিশ্বনাথ প্রামাণিক গণিতের স্যার ছিল, পদার্থবিজ্ঞান স্যার ছিল। ওই স্যার জানে যে আমরা রিলেশন করি, তো ওই স্যার এতই ফ্রেন্ডলি ছিল আমাদের যে কিছুই বলতো না, আমাদের দেখতে একসাথে আমরা দাঁড়াতে গল্প করতেছি, বসে আছি, কিছু বলতো না, ঠিক আছে কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে হবে, এমন ছিল। ঠিক আছে স্যার, ওই স্যারের কাছে গণিত পাই পড়তাম, স্যার দেখতো, সমস্যা নাই। এইভাবে এসএসসি এক্সাম চলে আসে আমাদের, তখন বিদায় অনুষ্ঠানের দিন, সময় কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে, একদম মূল গল্পে চলে আসছে, একদম আর মানে ভূমিকা দেওয়ার জায়গা আর নাই যেগুলো। তো ওই দিন সব শেষে ওই স্যারের সামনে, ক্লাস ভরা সবার সামনে, ও আমার হাতটা ধরে বলতে, স্যার আমাদের জন্য দোয়া করেন, কোনো যেন হাত ছাড়া না লাগে, এরকম পুরো ক্লাসের সামনে মেয়েটা বলতেছে, পুরো ক্লাসের সামনে, স্যারের সামনে বলতেছে। তো গেলাম, এসএসসি স্যার দোয়া করে দিল। স্যার ওই যে বললাম ফ্রেন্ডলি, স্যার বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোচিং এ কেমন, মানে ওর কাছে ছাত্ররা কেমন পড়তে যেত? হ্যাঁ, অনেক, শিক্ষক হিসেবে অনেক ভালো, ছাত্রও প্রচুর পড়তে যেত। জি, প্রচুর পড়তে যাইতো, 3-4টে ব্যাচ পড়াইতো, অনেক ভালো শিক্ষক হিসেবে ভালো, মানুষ হিসেবেও একটু ফ্রেন্ডলি, অন্যরকম। তো এসএসসি শেষ হয়ে গেল, এখন এর ভিতরে সমস্যা হচ্ছে, ওর ফোন দেখতে পেলো যে ও ফোন মানে ফোন ইউজ করে, এটা বাড়িতে জানতে পারলো। তো ওখানে অনেক মারধর করলো, মানে টর্চার করলো, ফোন কেড়ে নিল, কোন ছেলে এই সে যোগাযোগ করতে, বারণ যা করা লাগে আর কি। তখন তো কান্দাকাটি শুরু করলো, ফোন ছাড়া আমি থাকতে পারবো না, কথা না থাকতে পারবো না। 2 দিন পরে আবার ফোন দিলাম ওরে, আমি নতুন আরেকটা কিনে আরেকটা ফোন দিলাম। তো এইভাবে চলতেছে এই কথা। আর রেজাল্ট যখন বের হলো, এই যে এটা জানাজানি হলো, ফোনটা জানাজানি হওয়ার কারণে আমাদের আর এক কলেজে ভর্তি হওয়া হলো না। আমারে দিল, মানে আমি আমার এলাকাতে ভর্তি হইলাম, ওরে বাহিরে দিল, ওরে বাহিরে একটা কলেজে দিল, ভর্তি হইলো। ওইখান থেকে আসলে ডিস্টেন্সটা বাড়া শুরু হইলো, দেখা হয় না, কথা হয় না, এরকম হইলো। পরে তখন ওই ফোনটাতে যোগাযোগ হইতো, ও যতক্ষণ পারতো, যতক্ষণ সুযোগ থাকতো, কেউ থাকতো না বাড়িতে, ততক্ষণ আমার সাথে কথা বলতো, কিন্তু আসলে তো সমস্যা, কথা বলতে পারে না। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে আবার ওই ফোনটা পাইলো, তারপর সমস্যা হইলো। তখন মোটামুটি কিছুদিন যোগাযোগ বন্ধ থাকলো, 15 দিনের মতো যোগাযোগ বন্ধ থাকলো। তারপরে কোনো এক ফ্রেন্ডের মাধ্যমে আবার আমার জানাইলো, ওরে নিচে নি, তুমি আবার ফোন দাও। আবার ফোন দিলাম ওরে। এর ভিতরে গুরু আমার এই এসএসসি পাস করার পরে একটা ইয়ে আসে, বিজিবিতে একটা আমরা নাম না বলি, কোনো জায়গার মেনশন না করে, হ্যাঁ, মানে আপনার এরকম একটা জায়গাতে অফার আসছে, সরকারি জবের একটা সার্কুলার দিছিল। তো আমি ওইখানে দেখে, আমার আনঅফিশিয়াল একটা, মানে ওই অফিসিয়াল কাজটা এরকম একটা সার্কুলার ছিল, তো আমি দেখে ওটাতে অ্যাপ্লাই করি। তো ওইখানে আমি এমনিতে চাকরি হবে না, এটা তো জানি। তো পরে আমি একটু কন্ট্যাক্ট করি, তো ওইখানে আমার থেকে 9 লাখ সামথিং টাকা চাই, তাহলে চাকরিটা হবে। আমার এত টাকা দেওয়া সম্ভব না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো উনি আমাকে অফার দিল কি যে, আচ্ছা তোমার টাকা দিতে হবে না, সমস্যা নেই, আমি যেটা বলবো সেটা তোমায় করতে হবে। কি কাজ? আমি মানে মেয়ে আছে এমন, তুমি বিয়ে করবা, মেয়ের বাবা টাকা দিবে, তুমি চাকরি নিবা, মেয়ে বিয়ে করতে হবে, এরকম অফার আসলো। আমি তো ভালোবাসি অন্য করে। তখন আমি বললাম আচ্ছা ভাইবে দেখি। আমি ওর সাথে কথা বললাম যে এমন অফার আসে, আমি কি করবো, তুমি যদি পরে আবার যদি আগে যেমন করছো এমন যদি করো আমার সাথে, আমি চাকরি নিয়ে ফেলি বিয়ে করে। প্রচন্ড কান্নাকাটি করে, এমনটা করো না, করা যাবে না। আর এর ভিতরে আমার বাবা মা জানিয়ে গেছিল যে আসলে ওর সাথে আমার রিলেশন আছে। পরে আর আমার বাবা মা আমার সাথে অনেক ফ্রেন্ডলি, তো শোনার পরে বলছে আচ্ছা আমার এরকম কথা বলাই দিও। পরে বাবা মার সাথে কথা কইতো মাঝে মাঝে। তখন আমার বাবা মা আমার আগে বলছে যে শোনো, যে তুমি যেটা ভাবতেছো যে বিয়ে করে চাকরি নিবা, অনেক টাকা পয়সা হইব, সুখে থাকবা, আসলে এটা না, জীবন এটা না। এখন তুমি চাকরি নিবা, কিন্তু তখন যে তোমার মনে হইব যে কোনো একটা কিছু অপূর্ণ থেকে গেছে, সেটা কি, সেটা তোমার ভালোবাসা। একটা চাকরির জন্য বাবা মা আমাকে বলছে, একটা চাকরির জন্য তুমি হয়তো কিছু টাকা পাবা, হয়তো ভালো থাকতে পারো, একটু ভালো থাকবা, কিন্তু তোমার মনের যে শান্তি, এটা তোমার কে দিবে? তুমি তো ভালোবাসো অন্য কাউরে, তার বাবা মাকে স্যালিউট। তুমি তো ভালোবাসো অন্য কাউরে, এটা কইরো না। আমি তোমার বাবা মা বলতেছি, এটা কইরো না, টাকার জন্য এটা কইরো না। টাকা পৃথিবীতে সব সুখ দিতে পারে না মানুষকে। তো সবকিছু ডিসিশন মিলে আমি ওইখানে
গুরু ওই ডিসিশনে গেলাম না, বিয়ে শাদী করলাম না, চাকরি নিলাম না। তখন ওর সাথে আমার কথা হলো, তখন এই যে সমস্যাটা অনেক বেশি হয়ে গেছিল আর কি, যে এই পারিবারিক সমস্যাটা, অনেক চেক দিত, গার্ড দিত, ফোন ইউজ করতেছে কিনা। তখন ওর সাথে আমার কথা হলো যে তোমার সাথে আমি চলে আসবো। ওর সাথে আমার কথা হলো, কিভাবে আসবো, বাড়িতে থেকে তো সম্ভব না, তাহলে আমার বাইরে যাইতে হবে। রিসেন্ট চাকরিটা ইয়ে করে দেওয়ার পরে 2 মাসের ভিতরে আর কিরকম কথা হইতেছিল। ওদিন আমি একটা ফোনের মাধ্যমে যোগাযোগ করলাম ঢাকাতে, তো আমাকে ওনারা বললো চাকরির কথা, সুপারভাইজার চাকরি দিবে। এখন আমি এত কিছু না বুঝাই, লকডাউন ছিল, চলে আসলাম ঢাকাতে চাকরির জন্য। আসার পরে সিচুয়েশনে পড়ে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করলাম। মানে এমন একটা সিচুয়েশনে পড়ছিলাম, টাকা পয়সা কিছু নিয়ে আমার থেকে একটা ট্র্যাপে ফেলা দিয়েছিল, দিয়ে পরে মানে করতে হয় বাধ্য। আর যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবকিছু চাইলেই না বলা যায় না, টাকাটা তো উঠাইতে হবে, এমন একটা চিন্তা ভাবনা। সিকিউরিটি গার্ডে চাকরি করি ওর জন্য শুধু। আমি চাইছিলাম ঢাকাতে আসবো, একটা জায়গায় সেটেল হবো, যেখানে হোক সেটেল হওয়ার পরে ওরে আমি নিয়ে আসবো, একটা চিন্তা ভাবনা থেকে সিকিউরিটি গার্ডে চাকরি শুরু করলাম। তারপরেও আমি ওরে বললাম যে এখন তোমার আসতে হবে। কয়ে আচ্ছা কয়টা দিন যাক না, এরকম। ওর বাড়ি থেকে ফোন, মা বাপ তো জানে না তো যে আমি এটা করতেছি। তারপরেও একটা সময় বুঝে গেলো, জানিয়ে গেলো, তখন বললো যে এগুলো করার দরকার নেই, তুমি বাড়িতে চলে আসো। আবার বাড়িতে গেলাম। এর ভিতরে কয়েকবার হয়েছে এমন আর কি, ফোন কয়েকটা পাইছে, পাওয়ার পরে এমন হইলো ক্যারেক্টারে নিয়ে ওর একটু মারধর করলো, একটু টর্চার করলো। তখন ও আমারে ফোন দিয়ে সরাসরি বলতেছে যে শোনো, এতদিন যা হয়েছে, যা করছি, আজ থেকে এখন এই মুহূর্ত থেকে, এই ফোন কাটার পর থেকে তুমি কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না। হঠাৎ ওই যে আবার ফোনটা পাইছে, টর্চার করছে আর কি, একটু ঝামেলায় ফেলাইছে। তো আমারে বলতেছে আর কোনোদিন ফোন টোন দিও না, আমিও তোমার ফোন টোন দিব না, আমি কে বা তুমি কে এটা ভুলে যাও, এটা মনে রাখো না, আমি চাই না, আমার বাবা মা চায় না, তো আমিও পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি একটু কান্নাকাটি করলাম যে সুযোগ চাইলে তোমার সুযোগ দিলাম, কিন্তু সুযোগের অপব্যবহার করলে এটা ঠিক করলো না, এইভাবে যা বলা লাগে কান্নাকাটি করলাম। তো ওইটার আবার 2 মাস পরে আমার সাথে কন্ট্যাক্ট করে, অচেনা নাম্বার থেকে ফোন দেয়। গুরু আমি তো কন্ডিশনে অবাক, আবার কি কারণে ফোন দিছ? এখন বলে যে এই যেই কথা আর কি, আগের মতোই কষ্ট হচ্ছে, হ্যাঁ তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমি জানি না আমার কি হয়েছিল, আমি মনে ছিল না, এমন কথা বলে। গুরু ঠিক আছে, আবারও বোকামিটা করলাম, ওই ফাঁদে আবারও পা দিলাম, মানে নিলাম, বুঝাই নিলাম। এবার আবার নতুন করে শুরু হলো। ভালোবাসাটা তো আগে থেকেই ছিল, কিন্তু মাঝে মাঝে যে ক্রস কানেকশনগুলো হচ্ছিল ওইগুলোতে আবার নতুন করে ব্যাক করলাম। তখন মোটামুটি ইন্টারে পড়াশোনা করি, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন আরও টিনেজ হয়ে গেলাম একটু আর কি। তো এইভাবে চলতেছে। আবার 3rd বারের মতো আসলো জীবনে, আবারও ঘুরে নিলাম। এদিকে এগুলো যখনই সময় পাইতো, যদি বাড়িতে কেউ না থাকতো, ও আমার বাবা মার সাথে এত সুন্দর করে কথা বলতো, মানে একটা পরিবারের বউ যেমনটা তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে, আর ও আমার বাবা মার সাথে মানে আব্বা আম্মা ছাড়া কথা বলতো না। আর আমার বাবা মাও যেহেতু বললাম আমার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক, তো কেউ মা ছাড়া কথা বলতো না, মেয়ের মতো দেখতো, মানে অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। কথা বলতো, আমার মায়ের সাথে কথা বলতে দিলে দেখা যাচ্ছে 50 মিনিট 1 ঘন্টা কথা বলতেছে, যদি সময় থাকে আর কি, খোঁজই নাই, কথাই শেষ হয় না, এমন একটা সম্পর্ক আর কি। কথা বলে, আমি ফোন দিয়ে কথা বলাই, এইভাবে চলতেছে। তারপরে ইন্টার শেষ হইলো, অনার্সে ভর্তি হলাম দুজনেই। আমি আমাদের এলাকায় একটা কলেজে, সরকারি কলেজে ভর্তি হইলাম, ও মহিলা কলেজে ভর্তি হইল। আচ্ছা, এর যেটা বলতেছিলাম যে এর ভিতরে ওর সাথে রাগারাগি করে আমি আমার এখানে ঘুরে যে একদম পুরো একটা রক কাটে ফেলছি। বলো কি? তারপর আমার ফোনটার সমস্যার কারণে পিকগুলো ডিলিট হয়ে গেছে, আমি দেখাইতে পারতেছি না। প্রচুর ব্লিডিং হবে? হ্যাঁ, প্রচুর ব্লিডিং হয়েছিল। এখানে আমার 7টা সেলাই ছিল। গুরু এত ব্লিডিং হবে যে তোমার তো বাঁচারই কথা না। হ্যাঁ, সাথে সাথে ডক্টর হসপিটালে নিয়ে গেছিল আর কি। আমার এটা কাটছিলাম, 7টা সেলাই ছিল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে তো ডাক্তার দেখে অবাক যে কেন করছো ভাই সেই। তখন তো মাথায় কাজ করতেছিল না, 4টা ঘুমের বড়ি খাইছিলাম প্লাস হাত কাটছিলাম। বাবা মা কি বলছিল? বাবা মা তো জানে না, বাবা মা তো পরে বুঝতে পারছে যে এখন উঠতেছে না, এরকম পরে বুঝতে পারে তখন কান্নাকাটি শুরু করে হসপিটাল নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা করাইছে আর কি। আর ডাক্তারে অনেক বকাবাজি করলো যে তুমি এমন কেন করছো, একটা মেয়ের জন্য জীবন দিবা কেন, এরকম। তো রাগ থেকে এরকম করছিলাম। তো গেল
মাসুদ রানা আছেন মালয়েশিয়া থেকে, শুনছি প্রতি বৃহস্পতিবার, আমার ভালোবাসার মানুষও শোনে। জি ধন্যবাদ আপু। আচ্ছা, ক্যামেরার দিকে তাকাও না কেন? গুরুকে আজকে অনেক স্মার্ট লাগছে। আচ্ছা, গুরুকে তো সবসময় স্মার্ট লাগে, আজকে একটু বেশি লাগছে আর কি। অমন করে তাকায় আছেন কেন? ওই পারে বললাম না সবাই বেহুশ হয়ে যাবে। এত কভার আপ না করলে কেমনে ভালো লাগে? যেমনি বলছে আজকে স্মার্ট লাগছে, তখন আমি যদি দেখলাম আজকে লাগলো, সাথে সাথে শান্ত তো আছে, সুন্দর কভার আপ করে ফেললো। রোজই লাগে, আজ 2 চিমটি বেশি লেগেছে। আসলে আজকে 2 চিমটি বেশি লাগছে। এন্ড ইউ অলওয়েজ লুক গুড ইন ব্ল্যাক। আর যা আছে সব ফেলে দিয়ে শুধু ব্ল্যাক পরবো অবশ্যই। আর 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 টেক্সটের মধ্যে একটা কথা কিন্তু সত্য, আমি কিন্তু বাকি সময় চোখে যেহেতু কম দেখি, বয়সের ভারে মুহ্যমান একজন ব্যক্তি, কাছ থেকে দেখবে যে আমি সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি আর গেস্টের দিকে খেয়াল রাখি। সো আমরা মেসেজ কনভে করি আর না করি, আমি কিন্তু প্রোগ্রামের চলাকালীন সময় তো দেখতেই থাকি এবং প্রোগ্রামের পরেও মেসেজের প্রতি চোখ রাখি। নওয়াজ সাহেব যথারীতি কাম ব্যাক করেছে। নওয়াজ, নিঃসন্দেহে তুই ভালো আছিস, এবং আমাদের সাথে অলরেডি মালয়েশিয়া থেকে শুনছি জানিয়েছে পাভেল। ওকে, আমরা বাকি গল্পে যাই, বাট আমি রিকোয়েস্ট করতে সাব্বির, এই ফেজে শুধুই আমরা একদম বর্তমান সিচুয়েশনে যে কি পরিস্থিতি এইগুলোতে যাব। আমরা মোটামুটি কিন্তু একটা ধারণা, ব্রিফলি একটা ধারণা পেয়ে গেছি। তবে এর ভিতরে একটা কথা না বললে নয়, আমি যখন ঢাকায় আসছিলাম, ঢাকা যখন ছিলাম, মানে পরে আমি সেকেন্ডবার ঢাকা আসছিলাম, একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। সম্পর্কটা ভালোবাসার না, বন্ধুর না, মানে এমন একটা মানুষের সম্পর্ক মানে পরিচিত হয়েছিল। মানুষটা এত পরিমাণ ভালো, আজও পর্যন্ত ওই মানুষটা একবার হলো আমার কাছে ফোন দিবে, তুমি কেমন আছো? জি অবশ্যই মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার ছাড়া এত পরিমাণ, মানে ওর সাথে কিন্তু আমার দেখা নাই আজ 1 বছরের বেশি হয়, কিন্তু একবারের জন্য হলেও মানে আমার কাছে ফোন দিবে যে তুমি কেমন আছো। ও সব জানে আমার, মানে আমি এমন একটা মানুষ, ও একমাত্র আমার জীবনে যে আমি, আমার খারাপ লাগতেছে এখন, আমার কষ্ট হচ্ছে, আমি ওর কাছে ফোন দিয়ে কান্না করতে পারি, এমন কষ্ট হচ্ছে। কিন্তু তুমি ওর প্রতি দুর্বল হবে না, আমি যতটুকু মানুষকে চিনি তাতে তোমার দুর্বল হওয়ার কথা না। ওর সাথে শেয়ার করতে পারি। আমার যদি সাপোজ গুরু আমার এখন একটা সিচুয়েশনে পড়ছে, আমার 2,000 টাকা ওকে জানাবা, সবকিছু করবা, কিন্তু ওর প্রতি তুমি দুর্বল হবে না, এটা আমার ধারণা আর কি। তোমার সম্বন্ধে আমার যে একটা প্রেডিকশন তৈরি হয়েছে, ওই মানুষটা, যে মানুষটার কথা বলছো, সব করবে তোমার জন্য। তুমি ওর কাছে কানবা, প্রয়োজনে একসাথে ঘুরবা, ই করবা, কিন্তু তুমি ওর প্রতি দুর্বল কিন্তু হবে না। না মানে গুরু কি দুর্বল হবে না মানে এটা কি ওই যে বোঝাচ্ছেন কি ইমোশনের দিক থেকে, ভালোবাসার আবেগের দিক থেকে, প্রেমের দিক থেকে দুর্বলতা কখনো আসবে না। তারপর কেন আসবে না, আর ওই মেয়েটার জন্য কেন বারবার আসতেছে, সে বিষয়গুলো নিয়ে তো শেষের দিকে কিছু কথা বলবো। বাট এটা ঠিক যে এই মেয়েটির প্রতি, যে মেয়েটি অনেক বেশি কেয়ারিং, একটা মেয়ের সম্পূর্ণ পরিপূর্ণ রূপ এই মেয়েটির মধ্যে দেখছো না? জি গুরু। যে একটা মেয়ের মধ্যে যা যা, একজন ভালো মানুষ গুরু। আরো তো বড় ব্রডার সেন্সে বললা যে একটা মানুষ আর একটা মানুষের মধ্যে যা যা খুঁজে সবকিছুই ওর মধ্যে আছে না? জি গুরু। তারপরেও তুমি ওর প্রতি কখনো দুর্বল হবে না, প্রেম বা মহব্বত এটা আসবে না। জি গুরু। তো গুরু, এটা ভাবছো কখনো যে কেন আসে না? ভাবনি। আচ্ছা, এটা নিয়ে গুরু লাস্টে কথা বলবে। তো গুরু, আর যেদিন থেকে আসলে যে ক্লাস 6 এর প্রথম দিন থেকে, আর পিছনে যাও না বেশি। আচ্ছা, পিছনে যাবো না বলতেছি আর কি গুরু। তো আমি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই কোনোদিন। কারণ আপু ছাড়া আমার ফ্রেন্ড, কিন্তু আমি আপু ছাড়া কোনোদিন কথা বলিনি। আমার ফ্রেন্ড হয়, তারপর আমি আপু বলছি, বলে কথা বলছি। তো এইভাবে চলছে, সবকিছু চলতেছে। বর্তমানে আসবে গুরু। একদম এই গত যে কুরবানি ঈদটা গেল গুরু, এই সময় আসে, মানে আমি তো চাচ্ছিলাম, বারবারই চাচ্ছিলাম, অনেক সমস্যা হচ্ছিল, ওর পরিবার থেকে অনেক ছেলে দেখে বিয়ে দিবে আর কি। তো এই কারণে আমি গত কুরবানি ঈদ থেকে চাচ্ছিলাম যে কোনো একটা সমাধানে আসো। আমার কথা ছিল যে কোনো একটা সমাধানে আসো। কেমন সমাধান? হয় তুমি আমার হয়ে যাও, আর নাইলে চলে যাও অন্য কোথাও, আমার আপত্তি নেই, কিন্তু একটা সমাধানে আসো। ওরা যখন আমি বলতাম সমাধানের কথা, ও শুধু সময় চায়, আমার সময় লাগবে, আর কিছুদিন সময় দাও। এখনো সময় হয় নাই। আমার একটা চাকরির সমস্যা ছিল, তুমি একটা চাকরি করো, এমন একটা সমস্যা ছিল যে একটা চাকরি পেলে তো মানে টেনশন ছাড়া হতে পারে। আর ওর পরিবার একটাই কথা, অনেকবার সমস্যা হয়েছে যে কোনোভাবেই ওই ছেলের সাথে বিয়ে দিব না। কেন দিব না? ছেলে ভালো না, মধ্যবিত্ত পরিবারের সমস্যা এই জায়গাতে, কোনোভাবেই দিবে না। ওদের কথা হচ্ছে কাইটা ভাষায় দেবো, কিন্তু তোর সাথে বিয়ে দিব না, এই হচ্ছে কথা। তো আমি চাচ্ছিলাম যে একটা সমাধানে আসো, যে কোনো একটা সমাধানে আসো। তুমি এভাবে আমরা নিয়ে খেলবে, এটা তো হয় না। এর আগে তো অনেকবার খেলছো, 2-3বার খেলছো, আমি তোমার সুযোগ দিছি, তুমি সুযোগের অপব্যবহার করছো, তারপরে আবার তোমার সুযোগ দিছি আমি, কিন্তু আর তো এভাবে চলে না জীবন। যে কোনো একটা সমাধানে আসো। কারণ আমার তো এখন তোমার মানে মনে হয়, তোমার কথা হচ্ছে শুনে মনে হয় তুমি আগের থেকে অনেক
ইয়ে হয়ে গেছে। এখন আমরা না জানি অনেক কিছু করো, যেমন বাইরে যাও, ঘুরতে যাও বা এরকম কিছু কিছু করো, আমি যেটা চাই না কিন্তু পরে জানতে পারি, বললাম। তো ঈদ পার হয়ে গেল, তখন আমাদের কথা হইলো কি, আচ্ছা ঠিক আছে ঈদটা শেষ করি, ঈদটা শেষ হোক, ঈদের পরে ভাই বাড়ি আসবে, মানে সবাই থাকবে, ঈদটা শেষ করে তারপরে যে কোনো একটা ডিসিশনে যাবো। মানে ডিসিশন ছিল এমন যে ওকে চলে আসবো, ওখানে ওই আলাপে যাও, ডিরেক্ট চলে যাও। চলে আসবো। তো কথা হলো এমন, গুরু গত জুলাইয়ের 13-14 তারিখ 15 তারিখ, মানে গত জুলাইয়ের আর কি, এই বছরের জুলাইয়ের, ওর সাথে কথা হচ্ছিল আমার যে ডেট ঠিক করতেছিলাম কবে যাব। তো এরকম করতে করতে 16 তারিখ, 16 তারিখ রবিবারটা ডেট ঠিক হইলো। আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ, রবিবারের দিন যেইভাবে হোক, পৃথিবী যদি উল্টাও যায় তাও তুমি আর আমি এক জায়গায় যাবো, মানে পালায় যাও। হ্যাঁ পালায় যাবো, এক কথা পালায় যাবো, এমন একটা ডেট ঠিক হলো। কষ্টের পরে ম্যানেজ করে বুঝাইতে পারলাম। আমি ওর পা ধরেও কান্না করছি। এবার কে পা ধরছে? তুমি? হ্যাঁ আমি ওর পা ধরেও কান্না করছি, এক জায়গায় বসে, মানে একটা পার্কে বসে পা ধরেও কান্না করছি, তুমি আমার ছাইরা যাও না, কারণ তোমার আমি তোমার এত ভালোবাসি যে তুমি জানো সবই, যে আমি কোনো মেয়েরে পছন্দ করি, হয়তো তাকাও নাই কোনোদিন, তুমি আমার ছাইরা যাও না। আমি ওর পা ধরে কান্না করছি পার্কের ভিতরে বসে থেকে। তো ডিসিশনটা আসলো, আচ্ছা ঠিক আছে রবিবারের দিন, 16 তারিখ রবিবার। আগের রাত্রে কথা হইতেছে, সব ঠিকঠাক, বৃহস্পতিবারে কথা হলো ঠিকঠাক, শুক্রবারে কথা হলো তাও ঠিকঠাক। সকালে আমি ঘুম থেকে না উঠতেই আমার ফোনে SMS আসছে। ফোন চেক করলাম ঘুম থেকে, ওইটা দেখি SMS আসছে যে আমার তো অনেক ভয় করতেছে, আমার কাগজপাতি পাচ্ছি না, বিয়ে করবা কি দিয়া, আমি মনে যাইতে পারবো না, আমারে মাফ করে দাও। আমারে বলতেছে আমারে মাফ করে দাও, আমি মনে যাইতে পারবো না। মানে বলতেছে কি বলতেছো পাগলের মতো, কথা তেমন ছিল না। আমার তো সব কিছু শেষ, ম্যানেজ করা, কোথায় যাব, কি করব, কেমনি কি করবো, আমার সব কিছু প্ল্যান করা শেষ। আমার ফ্রেন্ডদের নিয়ে আমি প্ল্যান করছি, আমার যে 2-3 ক্লোজ ছিল ওদের নিয়ে আমি প্ল্যান করছি, যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, অনেকগুলো টাকা লাগবে, কোথায় যাব কি করবো সব প্ল্যান করছি তোমার কথা মতো। তোমার আমি বারবার বলছি যে যে কোনো একটা কিছু করো, সিদ্ধান্ত দাও। তুমি বলছো আমি এক পায়ে খাড়া, আমার সমস্যা নেই। তাহলে এখনই কথা বলতেছে কেন? বলে সাব্বির আমি পারবো না, আমার পক্ষে এটা সম্ভব হবে না, আমার মনে হয় সম্ভব হবে না। তো এই কথা বলতে বলতে ওর মা ওরে দেখতে পায় যে কথা বলতেছে ফোনে। ওর ওই শুক্রবারের দিন সকালের ঘটনা, ওর থেকে ফোনটা কাইটে নেয়, সারাদিন আমার সাথে কোনো যোগাযোগ নেই। তখন আমার তো মানে টেনশন শুরু হয়ে গেলো, কী হলো, যোগাযোগ হলো না, কেমনি কি। পরে তখন আমি সন্ধ্যা হইলো, মানে শুক্রবার গেল, শনিবারের দিন তাও যোগাযোগ হয় না, কন্টিনিউসলি ফোন দিই, ফোন বন্ধ। তখন তো বুঝলাম যে কোনো একটা সমস্যা তো 100% হয়েছে। তখন আমি কী করলাম, শনিবার রাত্রে গেলাম ওর বাড়িতে গেলাম আর কি। তো যাইয়া ওর সাথে দেখা করার চেষ্টা করলাম। পরে দেখা হইলো, ওর জানালায় দাঁড়ায় পরে কথা বললাম যে কী সমস্যা, তোর ফোন বন্ধ কেন? ফোন নিয়ে নিয়েছে। তো ফোন নিয়েছে, এখন তুমি কী করতে চাইতেছো? তখন ও বলে যে কী করতে চাইবো, আমার পক্ষে আমি পারবো না, আমার পক্ষে এটা হবে না, আমি এটা পারবো না, সম্ভব না আমার পক্ষে। ওই সময়টা তো মানে আমার পুরো অবাক, যে কি বলো তুমি, আজ এতদিনের একটা সম্পর্ক, তোমার এতবার সুযোগ দেওয়া বলো, ভালোবাসা বলো, কোনটাই আমার কমতি ছিল? এত কিছুর পরে আইসা তুমি এখনই কথা বলছো, তাহলে তুমি এই কথাটা কেন যেদিন প্রথম চলে গেছিল ওই দিনই বললো না, যে আমার পক্ষে তো কোনোদিন এটা সম্ভব হবে না, তাই তোমার জীবনে আমি জড়াইতেছি না, তোমার নষ্ট করতে চাই না? এই কথা কেন বললো না তখন? যা করছি ভুল করছি, আমি পারবো না, আমি মানে আমার পরিবারের বাইরে যাইতে পারবো না, পরিবারের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, এই কথা বলে। আমি ভালো করে চিনি। তো আমি 2টা দরজা আছে, 2টা দরজায় দেখলাম ট্রাই করে, 2টা দরজার ভিতর থেকে লাগানো 4টার মধ্যে এক বোতল শিশি, এক শিশি মদ, এই বিষয় হয়ে ফেলছে, মানে বাচ্চা বন্ধ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে আসতেছে। মেয়ে কি ওর ভয়ে কান্নাকাটি করতেছে যে আমার কি হবে, এই সমস্যার ভয় কান্নাকাটি করতেছে, আমার কি হবে। আমি তখন শুনতে পাইতেছি ও বলতেছে যে তুই মরলে বাইরে যা মর, এখানে একই কথা বলতেছে। আর তুমি বিছায় লটকায় পড়ে আছো, ফ্লোরে পড়ে আছো। তারপর ওর বাবা এসে বলতেছে বাইরে হ। পর আমি তখন মানে কথা বাইরে যেন, তারপরে বলতেছি যে আমি যদি মারা যাই, আপনার বিডি যেগুলো আমার মানে মিয়া আমার সাথে যেগুলো করছে না, আমি মারা গেলে এখানে মারা যাবো, আমাকে বাইরে করতে পারবো না। এই কথা কি বাইরে হয়েছে মুখ দিয়ে তোমার? তুই কি মানে একটু খারাপ ফ্রেন্ড তো, ক্লোজ ফ্রেন্ড তো, একটু অকাট ভাষায় বললো, হ্যাঁ তুই কি এরকম, এই কথা বললো। কেন কি হয়েছে? তুই যার জন্য এখন হসপিটালে বেডে পড়ে আসস, ও তোরা কি বলছে জানোস? না আমি কেমনে জানতাম, আমি তো হসপিটালে আছি। কই ও বলছে
তোরে বলে চিনে না, তুই কে? তোরে বাড়ি থেকে বের করতে বলছে মাইরা পিটা। জিজ্ঞেস করছো কে তোরে বলে চিনে না, তুই কে বেড়া? তুই কার জন্য বিষ খেয়ে পড়ে আছিস হসপিটালে? ও তো তোরে চিনে না। তোরা যদি জবাই করে তাও ওর কোনো কিছু যায় আসে না। ডাইরেক্ট কথা বলছে সবাই রে। শুনে সারপ্রাইজ হলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা হয়েছে হয়েছে। হসপিটাল থেকে বাড়ি আসলাম। আসার পর থেকে আমার ট্রমা শুরু হলো গুরু। না আছে রাতে ঘুম, না আছে খাওয়া, রাত দিন 24 ঘন্টা কোনো ঘুম নেই। আমি অল টাইম আমি ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম। মানে আমি যে ওর সামনে আমি যে ওর সামনে বিষটা খাইছি, আসলে গুরু বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি একটা রাস্তার কুকুরেও দেখেন না, 10 দিন দেখলে আপনার একদিন কিন্তু মায়া হয়। একদিন যদি না দেখেন মনে একবার না একবার হলো হবে যে আসলে কুকুরটা দেখলাম, কুকুরটা আজকে আসলো না, কই গেল, এরকম একটা বিষয় হইতে পারে। তো আমার যেদিন একটা সম্পর্ক, আমি যে ওর সামনে বিষ খাইলাম, বিষ খাওয়ার পরে এমন একটা পর্যায়ে গেলাম যে আমি মারা যাচ্ছি, আমি হসপিটালে পড়ে আছি। তারপর অপেক্ষা যদি আমাকে একবার ফোন করে মায়া করে হলেও, একটাবার যদি মায়া করে হলো, একটাবার যদি ফোন দিয়ে বলে মানে যে আমি আসলে বাইচা আছি না মরে গেছি, এতটুকু জানার জন্য চেষ্টা করতো, ফোন নিয়ে বসে থাকতাম। ট্রমা শুরু হয়ে গেল। না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে এগুলো মানে সহ্য হইতো না। যন্ত্রণাটা আরো বেশি ছিল যে এত বড় ধোকা খেলাম, এত কিছু করলো আমার সাথে। শেষ মুহূর্তে একদম অনুষ্ঠান। জি গুরু, টোটাল বিষয়টা আইসা গুরু এখন কি অবস্থা? বর্তমান কি অবস্থা? বর্তমানে বলতেছে গুরু, টোটাল বিষয়টা আইসা গুরু যা বোঝা তো বুঝেই গেছে সম্পর্কে। বর্তমান অবস্থাটা কি গুরু? এই শেষ করবো অনুষ্ঠান। হ্যাঁ, গত এই সেপ্টেম্বরের 2 তারিখে, এই সেপ্টেম্বরের 2 তারিখে গুরু। আর আপনি যে ঘটনাটা বললেন এটা কবে? এটা হচ্ছে যে আপনার জুলাইয়ের 17 তারিখের, এই বছরেরই। হ্যাঁ এই বছর জুলাই, অগাস্ট, মাঝখানে একটা মাস গেল, সেপ্টেম্বরে। 2 তারিখে আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম। আমার একটু ভালো লাগতেছিল, আমার শরীর খারাপ। এর ভিতরে আমার চাকরিটা হয়ে গেছিল আর কি, আলহামদুলিল্লাহ। 2 মাস হচ্ছে চাকরি করতেছি। তো ছুটি নিয়েছিলাম যে স্যার আমার ছুটি লাগবে, নিয়ে ছিলাম। তো আমি স্বপ্ন দেখতেছি গুরু, বিকালে আমি স্বপ্ন দেখতেছি কি যে, আর আমি আমার মা বাবারে প্রচন্ড ভালোবাসি গুরু, প্রচন্ড পরিমাণ। যদি পৃথিবী একদিকে করে দেয়, মা বাবা একদিকে করে দেয়, মা বাবারে চুজ করবো। আমার মা বাবার কষ্ট হবে এমন কোনো কাজ আমি মানে ভালো লাগে না, আমার করতে পারি না। তো আমি স্বপ্ন দেখতেছি আমার মা কোথায় যেন হারাই গেছে, আমি মারে খুঁজে পাইতেছি না। অনেক খুঁজতেছি, অনেক প্রচন্ড পরিমাণ খুঁজতেছি, পাইতেছি না। ঘুম থেকে উঠলাম, গেল 4টে খাওয়া দাওয়া করলাম। করার পরে রাত 12টার দিকে একটা ফ্রেন্ড ফোন দিল, নতুন নাম্বার থেকে আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলে ভালো আছেন? আমি বললাম হ্যাঁ, কি আপনি? আমার চিন্তা হয় না, এলাকার খবর কিছু জানেন? আমি বললাম এলাকার খবর কি হয়েছে, এলাকায় নতুন খবর কি হলো, জানেন নাকি? আমি বললাম না। তাহলে কিছু শোনার দরকার রেখে দেন। ফোন কেটে দিল। তখন আমার ভিতরে একটা কাজ করলো যে কে ফোন দিল, একটু কোনো চিনা চিনা লাগতেছিল। আবার ফোন দিলাম, ফোন দিয়ে যেটা আমার মনে হইতেছিল আমি বললাম যে তুমি কি এই? পরে বলতেছে হয় চিনতে পারছো, ওই কি সমস্যা কি বলো না। পরেও আমার বলতে চায় না যে কিছু হয়েছে, এটা বলতে চায় না। মানে বলে খালি যে কিছু হয় না, এমনিতে মজা করলাম, বিয়ে হয়ে গেছে তাই মাঝরাতে মজা করলাম। পরে এগুলো একটু রিকোয়েস্ট করার পরে আমার বলতেছে যে আজকে ও অন্য জায়গায় বিয়ে করে নিছে। কত 2 তারিখে আর কি, অন্য জায়গায় বিয়ে করে নিছে, বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। এখন কেমন আছে গুরু? ওই 16 তারিখ ওর সাথে আমার যে দেখাটা হয়েছিল 12টা পর্যন্ত লাস্ট। 16 তারিখ তো বিষ খাওয়া খাই, ট্যাবলেট খাওয়া খাই ব্যাপার। ওই তো মানে খাওয়ার আগ মুহূর্তে, ওইটাও তো একটা দেখা। ওইটাই বলতেছি। তো ওই যে প্রেমিক কই পাওয়া যায়? আমি তোর জন্য মেয়ে হয়ে গিয়ে তোর সাথে একই ঘরে বন্দি থাকতাম। ওই যে গুরু, ওই ভালোবাসার ভোগা কাঙাল আমি। আপনি বলেন, শেষ করেন না এটা। জি গুরু, ওই 16 তারিখে যে লাস্ট দেখাটা হয়েছে, যতক্ষণ আমার চোখটা খোলা ছিল ওটা দেখছিলাম, ওই শেষ দেখা। ওই শেষ দেখা বা ওর সাথে আমার মানে বলা কথা শেষ। আজকে পর্যন্ত একটাবার আমার ফোন দিয়েও মানে জিজ্ঞেস মানে এটুকু থেকে যে আসলে কেমন আছে, এতটুকু থেকেও একটাবারের জন্য আমার কাছে 1 মিনিটের জন্য ফোন দেয় নাই বা কোনো কন্ট্যাক্ট করে নাই যে আসলে আমি বাইচে আছি না মরে গেছি বা কি হয়েছে আমার, আমি কোথায় আছি, এতটুকু জানার চেষ্টাটুকু আর করে নাই। বাট তার জন্য তো অপেক্ষা তুমি করো। গুরু করি, যদি একটাবার আমার ফোন দিত, 1 মিনিট কথা বলতো আমার সাথে। বিয়ে হয়ে গেছে তারপর অপেক্ষা করো তো। তার জন্য তো চোখে পানি আসে, দীর্ঘ নিঃশ্বাস পড়ে, কষ্ট হয় অনেক, রাইট? জি গুরু। পাশের বাড়িতে আবারও এরকম জগিং করতে গিয়ে কোনো একটা মানুষের সাথে সম্পর্ক হয়ে তোমার সংসারই থাকবে,
বাট একটা পরকীয়া সম্পর্কের সাথে সাথে কন্টিনিউ করবে। এটা তুমি জানবা, জানার পর অসম্ভব কষ্ট পাবা, মারধর করবা, এই করবা সেই করবা, কিন্তু পারিবারিক বিচার বসাবা এবং ওখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য এক জায়গায় চলে যাবে, তারপরে তো একসাথে আবার নতুন করে ঘর বাঁধবা না, ফেলে ঠিক ঠিক দিবা না, তাই না? বিষয়টা তো তাই। থাকবা না ওর সাথে, ফেলে দেওয়ার জিনিস না এগুলো, থাকবা তো, তাই তো, ভালোবাসি। এই তো, এটার তো সমাধান নাই, আর এটার আর কোনো সমাধান নাই, কারণ যে কোনো ফরম্যাটে সেই মেয়েটি তোমার কাছে প্রত্যাখ্যাত কোনো মেয়ের ভূমিকায় আসুক, সে মেয়েটি কোনো ব্যভিচারী যৌনদাসীর ভূমিকায় আসুক, যে ফরম্যাটই আসুক না কেন, সেই মেয়েটিকে তুমি কখনোই পর করবা না, তাই না? বিষয়টা তো তাই। সো এটার আর কোনো সমাধান নাই। এর সমাধান একটাই, যে মেয়েটিকে আনটিল আনলেস না পাওয়া পর্যন্ত তোমার জীবন আর সুরে বাঁশি বাজবে না, তুমি আর ভালো থাকবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, আজকে একটা দারুণ কথা তোমাকে বলে যায়, এই কথাটা বিশ্বাস করতে হবে জরুরি না, তুমিও বিশ্বাস করো না, যারা আমার প্রোগ্রাম দেখছো এখন, যারা আমার প্রতি আস্থা রাখো, তারাও বিশ্বাস করবে না জানি। আমি এই জিনিসগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা বহুবার দিয়েছি, যে একজন মানুষ যখন কারোর সাথে বড় হয়, যেটা ক্লাস 6 থেকে প্রেমের বা ভালোবাসার কথা বলছিল, তখন তার সাথে কথা বলার জন্য, তার দিকে তাকানোর জন্য, স্পেশালি সেই মেয়েটি যখন কান্নাকাটি করে উঠেছিল তার নামটাকে বিকৃত করার জন্য, এরকম সফিস্টিকেটেড চেহারাটা দেখেছিল, তখন এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে, তার লেখা চিঠিতে, তার পায়ের ঘুঙুরের আওয়াজে, তার চাহনিতে, তার গায়ের স্মেলে, ইভেন তার অবহেলাতে, তাকে ছেড়ে চলে যে আরেকজনের হাত ধরাতে, আবার তার ফিরে আসাতে, তার কাছে আশ্বস্ত হওয়াতে, অথবা তার কোমল হাতটা একবার ধরাতে, সবকিছুতেই যে পরিমাণ স্বাদ আর টেস্ট মিশে আছে, যে কারণে তার নিউরন একেবারে অভ্যস্ত হয়ে গেছে ওই মেয়েটির সাথে প্রত্যেকটা পথ চলার ব্যাপারে। এখানে কোন রকমের কম্প্রোমাইজ করতে চায় না নিউরন। সো নিউরন এমনভাবে, আমরা বারবারই বলেছি, আমি এর আগে ওই জিনিসগুলোর ব্যাখ্যা দিয়েছি, যে মানুষের জীবনে মানুষের নিউরনে কিছু নির্দিষ্ট প্রকোষ্ঠ থাকে, যেখানে একটা রঞ্জক পদার্থের নিঃসরণ হয় মানুষ যখন ভালো লাগা কাজ করে। সো ওর ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিশে আছে ওই মেয়েটির এই ছোট ছোট ঘটনাকে ঘিরে। তাই কোনো কিছুতেই ওই ভালো লাগাটাকে রিপ্লেস করা যায় না। আর কথা হচ্ছে যে আদৌ কি রিপ্লেস করা যায় না? ডেফিনেটলি করা যায়, যদি অন্য কোনোভাবে সম্পর্ক বা ভালোবাসা প্রতিস্থাপন করা যায়, তাহলে একইভাবেই কিন্তু ওই নিউরনের প্রকোষ্ঠগুলোতে উন্মাদনা সৃষ্টি করে এবং ওখান থেকে রঞ্জক পদার্থ বের হয় এবং সেই মানুষটি তখনও ভালো লাগে। বাট আনফর্চুনেটলি মন এবং নিউরন এই জিনিসটা মেনে নিতে চায় না যে ওই জায়গাতে অন্য কেউ আর রিপ্লেস করা যাবে। এটি হচ্ছে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা, যেটা আমি প্রায়শই এর আগেও শেয়ার করেছি স্টুডিওতে। সেটি একটা রিজন। আরেকটা রিজন আছে, এই ছেলেটিকে আমার যেটা মনে হয়েছে, নতুন একটা কথা শুনে রাখো সাব্বির তোমার সম্বন্ধে, এবং এটা অনেকের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, যারা যে স্টারডামের কথা বলি না আমরা, শাহরুখ খান বা সালমান খান, যে অরা, যে স্টারডাম, যে অন স্ক্রিন কেমিস্ট্রি, লার্জ এন্ড দ্য লাইফ, যে জিনিসগুলো আমরা দেখি না, এদের চাইতে স্টার কারা জানেন? যারা ছোটবেলাতে মানুষের চোখে বিখ্যাত হয়, বয়সন্ধিকালে যখন আস্তে আস্তে করে বড় হয়, ক্লাস 2-3 পর থেকে 5-6 এই সময়টাতে যারা বিখ্যাত হয় সব দিক দিয়ে, লেখাপড়াতে বিখ্যাত, খেলাধুলাতে বিখ্যাত, মানুষকে হেল্প করতেছে সে কারণে বিখ্যাত, মানুষের প্রয়োজনে ঝাঁপায়া পড়তেছে সে কারণে বিখ্যাত, এবং কালচারাল অ্যাক্টিভিটি সবকিছুতে বিখ্যাত, তখন ওরা যে হিরোইজম টেনে বড় হয় না এই ছোটবেলাতে এলাকার মানুষের চোখে, সেটা সেই ছেলেটির মধ্যে দারুণ এক গর্বর জায়গা তৈরি করে। এই ছেলেগুলো কখনো কারো কাছে হাঁটতে চায় না জীবনের শেষ দিন পর্যন্ত। সে যদি বাবাখোরও হয়ে যায়, সে যদি পৃথিবীর সবচেয়ে ব্যভিচারী পুরুষও হয়, তারপরও হাঁটতে চায় না, একেবারেই হাঁটতে চায় না এই ছেলেগুলো। হয়তো যে ছেলেটি স্টার্ট করেছিল প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট, তো ওকে দেখি তো মনে হয় যে বাঘা স্পোর্টসম্যান। ওকে যদি ও অসম্ভব কর্মঠ পরিশ্রমী, একে দেখে এর অ্যাটিটিউড দেখি বুঝতে পারি, অসম্ভব কর্মঠ পরিশ্রমী, এক্সট্রা অর্ডিনারি রকমের জেদি এবং অসম্ভব রকমের প্যাশন। একটা জিনিস করব তো করেই ছাড়বো, ওর মায়ের বাপ, ওটা সলিউশন না আসা পর্যন্ত ওর দিন রাত 24 ঘন্টা এক করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি এই ছেলেটি রাখে। একে দেখেই আমার সেই জিনিসটা মনে হয়েছে। তো এই যে স্টারডাম, এই স্টারডাম থেকে ওই বয়সী ছেলেরা কখনোই বের হতে পারে না। জীবনের রেস্ট অফ দ্য লাইফ যেভাবে স্টার্ট করেছিল জীবনটাকে, সে চাইলে কিন্তু অনেক বড় পরিসরে বড় জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে কিন্তু পারেনি। যে জায়গাতে আছে তার চাইতে হি সাপোজ টু বি অনেক নেক্সট লেভেল একটা জায়গার মতো কোয়ালিটি সে রাখে, কিন্তু সেই জায়গাতে যাওয়া তারা হয়নি। এই সব
দুর্বিপাকে পড়ে সেই জায়গাগুলোতে অ্যাচিভ করতে পারেনি, কিন্তু তার স্টারডম এই মনের মধ্যে কিন্তু ঠিকই এখনো আছে, সেই স্টারডম থেকে সে এখনো বের হতে পারেনি। তুমি খেয়াল করে দেখো সাব্বির, আজকের তারিখ পর্যন্ত যা তুমি চিন্তা করেছো, যা তুমি ভেবেছো, সেগুলোর সাথে কিন্তু তুমি কখনোই কম্প্রোমাইজ করনি। শুধু এই মেয়েটি বলে না, কোনো বিষয়ে কম্প্রোমাইজ করনি। তুমি হয়তো তোমার ক্যারিয়ারের জায়গাতে যে জিনিসটা ফ্লারিশ হওয়ার কথা ছিল, যে জায়গাতে পৌঁছানোর কথা ছিল, সেটা তুমি পৌঁছাওনি ঠিকই, কিন্তু কোনো জিনিসের সাথে তুমি কম্প্রোমাইজও করনি ঠিক। শুধু এই মেয়ের বিষয় বলে না, বারবার করে বলতেছি, তুমি সব বিষয়ে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করনি। যা তুমি চিন্তা করেছো, দেখা যায় একটা বন্ধু তোমাকে আন্ডারমাইন করে, তোমাকে হয়তো ছোট করে দেখে, তাকে তুমি 10 জনের কাছে দেখিয়ে দিয়েছো তুমি তাদের চাইতে সেরা। হয়তো ফুটবল খেলাতে হারিয়ে দিয়ে, হয়তো তাকে ব্ল্যাকমেল করে অন্য একটা জায়গাতে পচিয়ে দিয়ে, কোনো না কোনো ভাবে বুঝিয়ে দিয়েছো যে বুয়েটে চান্স পাইছে না কি পাইছে, যাই হোক আমি সাব্বির ওর চাইতে এখনো সেরা। এবং 10 জন লোক বলছে যে সাব্বির ট্যালেন্ট আসলে তুই, ও নাই এখন টিওনো হয়েছে, তাতে কি? বিষয়টা ঠিক না বে ঠিক? এই হচ্ছে তোমার কাইন্ড অফ পার্সোনালিটি। আমি ঠিকই ধরতেছি বিধায় এই কথাটা যেহেতু মিলে গেছে, সব ক্ষেত্রেই তোমার তাই। বিশ্বাস করো, তোমার মতো ছেলের এখনো সম্ভাবনা আছে আরো অনেক বড় জায়গাতে যাওয়ার, এখনো পসিবিলিটি আছে। সব জিনিস মিলে, এই কথাগুলো শুধু মনোযোগ দিয়ে শোনো, 2-3 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করতেছি আমি। এখনো সম্ভাবনা আছে তোমার সফল হওয়ার, এখনো সম্ভাবনা আছে যতটুকু সফল হওয়ার তার চাইতে চতুর্গুণ সফল হওয়ার। এখনো সম্ভাবনা আছে যে বাচ্চা ছেলেটি আস্তে আস্তে করে বড় হচ্ছিল না, এলাকার লোকের কাছে হিরো হিসাবে। তোমার বাবাকে তোমার জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছো যখন বাবা এসে বলছিলেন যে কি মাঠেও যে আমাদের আড্ডাটা বসে, এলাকার মাঠেই তো মেনলি আড্ডাটা হয়, আর চায়ের দোকানে, যেখানে বাবাকে অ্যাকনলেজ করে যে তোমার সাব্বির তো হিরো, তোমার সাব্বির সব দিক দিয়ে সেরা, তোমার দেখো তোমার সাব্বির তোমার মুখ উজ্জ্বল করে রাখবে, তুমি টেনশন করো না জীবনে। এবং যে পরিমাণ কষ্ট তুমি দিয়েছো, তুমি বলতেছো যে তুমি আমার বাপ মায়ের জন্য সবকিছু করতে পারো, ইটস ভেরি আনফরচুনেট। একটা মানুষের ইহকালের জীবনে যে পরিমাণ কষ্ট দেওয়ার কথা, তার 10 গুণ কষ্ট তুমি একা দিয়েছো। একটা ছেলে, যে ছেলেকে তারা কি পরামর্শটা দিয়েছিল, পরামর্শের কথাটা তো মনে আছে তো, তুই বলছিলি যে ওরাই বুঝাচ্ছে যে তুমি চাকরির জন্য এটা করো না, বরং তুমি তোমার মন যেটা চাই সেটা করো, যাতে করে তোমার মনের কষ্টটা ভবিষ্যতে না পেতে হয়। কয়টা বাবা মা বাংলাদেশের পার্সপেক্টিভে এই কথাটা বলে? গ্রামে বা মফস্বলে তো এটা কল্পনাই করা যায় না। ভাবো, জানো তো এটা বিনিময়ে কি দিয়েছো? বিনিময়ে এমন কোন অপমানজনক ঘটনা করাওনি যে ঘটনার সামনে তোমার বাপ মাকে দাঁড় করাতে হয়নি। সেই স্টারের ছেলে, সেই স্টারের বাবা মা পরবর্তীতে হাত কাটে, পা কাটে, জান দেয়, বিষ খায়, কি করে না করে, এই তো তাদের অবস্থা। এবং তুমি বলতেছিলে যে যখন বিষ খেয়ে পড়ে আছো, তখন মা যখন আহাজারি করতেছে। সো এক জন্মে এক বাপ মা যে পরিমাণ কষ্ট পাইতে পারে ভাই, আল্লাহর রাস্তে তুমি তার চাইতে 10 গুণ কষ্ট দিয়ে দিয়েছো এই জন্মে। এখন হয়তো বলতেছো যে তাদের জন্য সব করতে পারি, বাট যা দিয়েছো তাতে একটা মানুষের কষ্টে তার গায়ের রং নীল হয়ে যাওয়ার কথা। তোমরা আপনাকে কিন্তু আসলে এই পরিমাণ কষ্ট তুমি দিয়েছো। তারপরেও আমি শেষ কথাটা বলে এই অনুষ্ঠানটা শেষ করতেছি, সেটা হচ্ছে এই যে তুমি আসলে হাঁটতে পছন্দ করো না। আমি একটা বন্ধুর এক্সাম্পল দিয়ে বললাম যে সে হয়তো টিওনো হয়ে গেছে, সে হয়তো একটা বড় একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক হয়ে গেছে, কিন্তু তুমি কোনো না কোনো ভাবে তোমার এক্সেলেন্স এবং ট্যালেন্ট দিয়ে মানুষ বাকি বন্ধুদেরকে বুঝিয়ে দিয়েছো যে সে হয়েছে ঠিকই, আমি সাব্বির আগেও যেমন ট্যালেন্ট ছিলাম, আমি এখনো ট্যালেন্ট, না হলে এই সিচুয়েশন গুলো এরকম হতো না। ওরা তখন অ্যাকনলেজ করে, হ্যাঁ রে আসলেই তুই ট্যালেন্ট। তো তুমি হাঁটতে আসলেই পছন্দ করো না, কিন্তু সময় এত দূর গড়িয়ে গেছে যে তুমি চাইলেও এখন কোন পথ দিয়ে শর্টকাট মেরে ওদের সাথে সেরা হবা, সেই জিনিসটাও তুমি ঠিক বুঝে উঠতে পারছো না। বিষয়টা এখন এরকম। এই মেয়েটির প্রতি যদি তোমার প্রেম না, অদ্ভুত এক কেমিস্ট্রি গল্প আজকে শুনে রাখো। এই প্রেমটি এক্স্যাক্টলি তুমি সাব্বির তোমার প্রতি অসম্ভব রকমের প্রাইড, মানে গর্ব, ভালোবাসা আর মহব্বত তোমার নিজেকে নিয়ে। কেউ জানুক আর না জানুক, আর কেউ মানুক আর না মানুক, পৃথিবীতে সবচাইতে কনফিডেন্ট বাচ্চাটার নামই হচ্ছে সাব্বির, এটা তুমি বিশ্বাস করো। পৃথিবীতে সবচাইতে কনফিডেন্ট আত্মবিশ্বাসী বাচ্চাটার নাম সাব্বির। তোমার ভিতরে যে সাব্বিরের বসবাস, সে খুব ভালো করে এটা জানে। তুমি আখেরে ভালোবেসেছো নিজেকে সাব্বির, তোমার গর্ব ডেসপারেটলি তোমার নিজেকে নিয়ে সাব্বির, তাই কোনোভাবেই তুমি ভালোবাসার এই দৌড়ে হাঁটতে চাওনি। বারবার যে কাজগুলো মেয়েটি করেছে এটাকে ব্যভিচারী নারীর খাতায় ফেলা হয়, যে কথাগুলো যদি সত্য হয়ে থাকে। একে আর যাই হোক, এর কোখ, এই পেট হায়ার করার কথা না। তোমার ভবিষ্যতে তোমাদের ঔরসে যে সন্তান জন্ম নিবে, তার জন্য এই পেট সে কোনোভাবেই ডিজার্ভ করে না। যে পরিবারে তুমি বড় হয়েছে, যে বাপ মাকে তুমি দেখেছো, নিঃসন্দেহাতীত ভাবে সাব্বিরের ছেলে যদি
সাজিদুর রহমান হয়, সাজিদুর রহমানের জন্য নিঃসন্দেহাতীতভাবে কোনো নির্লজ্জ, বেহায়া, অভিশপ্ত এরকম ব্যভিচারী নারীর পেট তুমি খুঁজে বাইর করবা না। ঠিক না বেঠি? ঠিক গুরু। কিন্তু দিন শেষে তুমি নিজেকে এত বেশি ভালোবাসো, নিজেকে নিয়ে তোমার এত বেশি প্রাইড, এই প্রাইডে যে বাড়ি মারে, যে আঘাত করে, তাকে কোনোভাবেই তোমার আদলের বাইরে থেকে ছাড়তে দাওনি। সেই কারণে মেয়েটির কাছে বারবার ফিরে যাওয়া বা মেয়েটিকে বারবার ফিরিয়ে নিয়ে আসা। কারণ আমাদের সাব্বির জ্ঞান হওয়ার পর থেকে কখনো হাঁটতে শিখেনি, হাঁটতে জানেনি। আমি সাব্বির একজনকে ভালোবেসেছি জান প্রাণ দিয়ে, আর এই মেয়ে আমাকে বাইপাস করে যাবে, আমাকে অ্যাভয়েড করবে, আমার ভালোবাসাকে ঠুকরাবে একটা অমকের জন্য, আমার ভালোবাসাকে ঠুকরাবে শাকিব খানের মতো একটা সুদর্শন নায়কের জন্য। আমি যে তাকত নিয়ে ভালোবাসতে পারে একটা মানুষকে, আমার ভালোবাসা ঠুকরানো তো সহজ কিছু না। তখন তুমি বাজি ধরেছো তোমার শরীরের উপরে, বাজি ধরেছো তোমার জীবনের উপরে। এরকম বাজি ধরার মতো ক্যাপাবিলিটি আর কলিজা এবং মানসিকতা সবার আবার থাকে না। কিন্তু যে পথ তুমি অবলম্বন করেছে, সেটা নোংরা পথ পৃথিবীতে নাই। সো আমি অবাক হইনি, কারণ এটা সত্যিকার অর্থে প্রেম বা ভালোবাসা ছিল না। বিষয়টা এটাই ছিল যে সাব্বির, তুমি ছোটবেলা থেকে স্টারডামের মধ্য দিয়ে বড় হয়েছো। সে সাব্বির নিজেকে খুব ভালোবাসে, যে সাব্বির নিজেকে নিয়ে গর্ব করে। সে সাব্বির কোথাও কখনো হাঁটতে চায়নি। একটা নর্মাল একটা 16 গুটির খেলাতে সে হাঁটতে চায়নি, সেখানে তো একটা প্রেমের গল্প। সেখানে হাঁটতে চায়নি বিধায় একটা ব্যভিচারী মেয়ে জেনেও তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। কারণ প্রেমের এই যুদ্ধে, প্রেমের এই খেলায় হারতে চাওনি তুমি। বিষয়টা এরকম। আর এক্স্যাক্টলি সেই কারণে যে মেয়েটি পাগলের মতো তোমাকে কেয়ার করে, যাকে বিপদে পড়লে যার কথা তুমি চিন্তা করো, ওই পরিপূর্ণা নারী যার বর্ণনা তুমি দিয়েছিলে, আমি মনে করে বলেছিলাম যে এই কথাটা মাথায় রেখো, যে মেয়েটি যতই তোমার জন্য করুক, তুমি এর প্রেমে কখনো পড়বা না। কেন বলছি সেটার ব্যাখ্যা দিচ্ছে এখন, যে পড়বা না এই কারণে, তুমি হচ্ছে কালপুরুষ, কালপুরুষ যার জন্য এভাবে আগুনের ছটার মতো সবাই পড়তে পারে। ইট ডাজন্ট মিন যে তাদের জন্য তুমি পড়বা। সেই কারণে ওর যে পরিমাণ ভালোবাসা এবং মহব্বত নিয়ে মেয়েটি আসে, নতুন যে মেয়েটির সাথে তোমার পরিচয় হয়েছে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় তোমার পাশে দাঁড়ায়, এর প্রতি তোমার মহব্বত আর টান আর প্রেম কখনোই তৈরি হবে না। তোমার মতো মেয়েকে খেলানোর জন্য তোমাদের মতো ছেলেদের প্রাইড ভেঙে, প্রাইডে যদি বাড়ি মারতে পারে কেউ, ইগোতে যদি বাড়ি মারতে পারে কেউ, সাব্বিরের ভিতরে লুকিয়ে থাকা সাব্বিরকে যে একটু আঘাত করতে পারে, সেই তখন একদম ভেঙে চুরে তার জন্য সে পাগল হয়ে যাবে। যেমন তুমি তোমার প্রেমিকার জন্য পাগল হয়ে আছো আজ পর্যন্ত। আমি কি বোঝাতে পারছি না? পারিনি সাব্বির? জি গুরু। এটা দিয়ে আর যাই হোক সন্তান সন্ততি নিয়ে সংসার হয় না। এটা দিয়ে আর যাই হোক তুমি যে বাবা মার প্রতি মহব্বত দেখেছো, তোমার সেই সম্পর্ক তৈরি হয় না। এটা দিয়ে আর যাই হোক সাব্বিরকে ঘিরে যে ত্রিমুখী সম্পর্ক তোমার বাবা মা এবং তোমার, এরকম একটা পবিত্রতম দারুণ বন্ডেড একটা রিলেশনশিপ কখনো তৈরি হয় না। এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ইগোত খেলা, আমিত্বের খেলা, সাব্বিরের খেলা, এক অদ্ভুত নেশার মতো, সেরা হওয়ার নেশা, নিজের পৌরুষকে হারতে না দেওয়ার নেশা। আই এম দ্য বেস্ট, আমার পৌরুষ, আমার সৌর্য বীর্য, সেখানে সেটার একটা প্রাউড, সেটা একটা গর্বিত হওয়ার নেশা। কিন্তু এটা দিয়ে জীবন চলে না। এটা দিয়ে আর যাই হোক সাব্বিরকে ঘিরে তার বাবা মার যে ত্রিমুখী সম্পর্ক, যে বন্ডেজ, যে মহব্বত, যে টান, সে টান তোমাদের সংসার জীবনে কখনো আসবে না। সংসারের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে বিনয় হতে শেখা, এক স্টেপ পিছিয়ে আসা, ছোট হতে জানা, যেখানে প্রাইডের কোনো সুযোগ নাই, আমিত্বের কোনো সুযোগ নাই, যেখানে ছাড় দেওয়ার মানসিকতা নেই, সংসার যুদ্ধে নামতে হয়। রাইট? জি গুরু। তাই আমি বলছি যে তোমার কোনো প্রবলেমই নাই অ্যাকচুয়ালি। শুধু তোমার ভেতর থেকে পার্টনারশিপ চুজের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে এই প্রাইডটাকে, ভেতরে সাব্বিরটাকে সরিয়ে ফেলো। আমি বুঝাতে পারছি না, পারিনি, খুব কঠিন করে বলতেছে কি, আমার মনে হয় তুমি বুঝতেছো, কারণ তোমার ভিতরগুলো চলে তো। তাই আমি যখন বলছি তুমি হয়তো রিলেট করতে পারছো, কেউ বুঝুক আর না বুঝুক, তুমি বুঝতেছো তো। জি গুরু। সো ওই জায়গাটা তুমি সরিয়ে ফেলো। বিশ্বাস করো, সংসার জীবনে ভালো থাকতে বাধ্য। আমি কি এখন পর্যন্ত তো আমার জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারছি? আমার কাছে স্টিল, আমি এখনই তাই বলতেছিলাম, স্টিল এটা কোনো ইস্যুই না। কারণ মেয়ের প্রতি আসলেই তুমি কখনো, এখন আজকের তারিখে যে জিনিস, আর একটু ম্যাচিউর হলেই আমার কথাগুলো আর একবার তোমার প্রতি রিফ্লেকশন আসবে। শ্রদ্ধাবোধ যতটুকু তৈরি হয়েছে তার 3 গুণ শ্রদ্ধাবোধ আসবে, যে শালা আসলে একটা বাটপার টাইপের মাল ছিল এতেশাম, কেমনে শালা এভাবে এত দূর ভাবছে। এটা তো ভাবার কথা। তোমার সাথে যে বন্ধু যারা ছোটবেলা থেকে বড় হয়েছে, তার হয়তো, আমার তো তোমার 5 মিনিটে দেখে এটা বড় ভাবার কথা না। কারণ তোমার সাথে সামহাও ওই জায়গাতে আমার একটা রিলেশন আছে,
সামহাও আমি নিজেকে জীবনকে আমার ছোটবেলাতে আমি এভাবে দেখেছি, তাই হয়তো কানেক্ট করতে পারছি বিধায় কথাগুলো বললাম। জি গুরু। সো অবাক হয়েও না, মনে কষ্ট পেও না যে তুমি ওই মেয়েটাকে পাওনি বা মেয়েটি রিজেক্ট করে অন্য জায়গায় চলে গেছে। এক্স্যাক্টলি তুমি তোমাকে হার দাওনি বিধায় মেয়েটির প্রতি এরকম ফ্যাসিনেশন, এরকম 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 টান আর এস্ট তোমার ভিতর থেকে বাইরে হয়ে আসতেছিল। আমি কি বুঝাতে পারছি তোমাকে? জি গুরু। সো এখন জরুরি হচ্ছে নিজের এই জায়গাটাকে রিপেয়ার করার একটাই মাত্র মাধ্যম, যে এক স্টেপ পিছাও, স্পেস দাও, সাব্বিরের ভেতরে সাব্বিরকে বুঝাও। সংসার এক অদ্ভুত জীবনের খেলা, যেখানে ইগো বা আমিত্বের কোনো ব্যাপার নাই, এখানে সেরা হওয়ার কোনো ব্যাপার নাই, এখানে এমন একটা পুণ্যবান নারীকে নিয়ে জীবন বাঁধার ব্যাপার, যেখানে তোমাদের ওরসে যখন সাব্বিরের মতো সন্তান আসবে, তাদের মধ্যে তোমার বাপ মাকে ঘিরে তোমার যে বন্ডেজ, সেরকম একটা বন্ডেজ নিয়ে তুমি পৃথিবীটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারো। রাইট? জি গুরু। আমি কি সত্যি তোমাকে বোঝাতে পারছি? অনেক টাফ কথা বলছি, কিন্তু আমার মনে হয় 50%-এর উপর দর্শক আমার হয়তো কানেক্টই করতে পারেনি। কিন্তু তুমি কি বুঝছো? বলো তো কি বুঝছো, কি বললাম, আসলে কি বললাম বলো তো, আমি শুনতে চাচ্ছি তোমার কাছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করো এবং শোনার সাথে সাথে অনুষ্ঠান বন্ধ শেষ করো। কি বলছি বলো তো? তুমি সবকিছুতে হ্যাঁ বলেছো আমার সাথে। আমি কি বলার চেষ্টা করেছি বলো তো তোমার ছোটবেলাকে ঘিরে? নিজেকে চেঞ্জ করতে হবে গুরু, প্রচন্ড পরিমাণ চেঞ্জ করতে হবে। নিজের ভিতরে যে জিতটা আছে সংসারে গুরু, এটার কোনো মূল্য নাই। যে সব জায়গায়, সব জায়গায় যে সেরা হবে। এই মেয়েটিকে ঘিরে আমি কি বলেছি, যে মেয়েটিকে যতটুকু না তুমি ভালোবাসো, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি সাব্বির, আমাকে রিফিউজ করবি, তুই আমাকে রিজেক্ট করলি, ইট কুডন্ট বি হ্যাপেন। এটা যে কোনো মূল্যে তোকে আবার এটাকে সেটেল ডাউন করতেই হবে, এবং তোকে আমি বিয়ে করে দেখিয়ে দিব আই ক্যান। এই নেশায় তোমাকে বারবার টানছে, এ নেশায় হাত পা কাটাইছে, এ নেশা বিষের বোতল পর্যন্ত পেটের মধ্যে ঢুকাইছে। এই তো, আমি কি ভুল বলতেছি এই কথাগুলো? গুরু এরকম ইন্টেনশন ছিল, তারপর আমি ওরে স্টিল নাও তখন থেকে এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণ ভালোবাসি। এই ক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে গুরু, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও বলি। আমরা তো হিউম্যান বিং, আমাদের একটা নেচার, একটা বেসিক ইনস্টিংক্ট থাকে, যে জিনিসটা আমরা পাবো না। না, ওইটা ট্রিগার করতে তখনই, ওই জিনিসটা তো ট্রিগার করে অটোমেটিক্যালি তখনই। সেটাই, যে আমি পাচ্ছি না, আমার কাছে আসছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, তখন অটোমেটিক্যালি না ওই বেসিক ইনস্টিংক্টটা অনেক বেশি কাজ করে, যে আমি পেয়েই ছাড়বো। এই যে আশি করেও যে মেয়েটা আসছে না, এই ব্যাপারটা হয়তো তখন আপনাকে অনেক বেশি ট্রিগার করেছে, যে কেন আসছে না, কেন হচ্ছে না। এবং গুরু যেটা বললো, আমার কাছে মনে হলো যে আপনি হার মেনে নেওয়ার যে বিষয়টা, সেটা আসলে মেনে নিতে পারেন না। কিন্তু জীবনে আসলে হার জিত নিয়েই তো জীবন। সংসারে অন্তত এই ক্যালকুলেশন চলে না। ইউ হ্যাভ টু বি অন স্টেপ বিহাইন্ড, ইউ হ্যাভ টু বি কপ আপ উইথ দ্য কম্প্রোমাইজ। অনেক বেশি পোলাইটনেস দরকার, এবং কম্প্রোমাইজ হচ্ছে বেসিক থিং to settle down any kind of relationship and for the longer relationship. Compromise এর কোনো বিকল্প নাই, এবং নিজেকে সেরার যুদ্ধে সবকিছুতে রাখ সাব্বির, এক্সেপ্ট এই সংসার। সাব্বির, আমি বিদায় নিচ্ছি। তুই আমাকে শুধু একটা কথা দে, আমার হাত ধরে, যদি মিনিমাম শ্রদ্ধাবোধ আর ভালোবাসা তোর থেকে থাকে। একটা মা আর বাপকে, যে বাপ মার কপাল করে এসেছে, যে গ্রামের মধ্যে বলছিলি যে মফস্বল বা গ্রামের জায়গাতে এত উন্নত মানসিকতার মানুষ থাকে, যে উনি এভাবে বলতেছেন তোর ফ্রেন্ডের মতো, এবং বুঝায় বলতেছে যে তোর চাকরির দরকার নাই বাপ। আমাদের কিন্তু ওখানে এই গল্পই আগে থাকে, যে মধ্যবিত্ত বা উচ্চ নিম্ন মধ্যবিত্ত, তাদের কিন্তু গল্প আগে থাকে চাকরি বাঁচা বেটা। সেখানে বলতেছে যে তোর ভালো থাকাটা আমাদের কাছে জরুরি। সো এই ডিসিশন নিয়ে পরে পস্তাতে হবে, এই ডিসিশন নেওয়ার দরকার নেই। কয়জন বলে রে বেটা? আর এই মানুষটাকে যে পরিমাণ কষ্ট তুই দিছস, একটা মা একটা বাবা চোখের সামনে দেখতেছে যে ছটফট করতেছে বিষ খেয়ে, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? যে সম্মানের ভাগিদার করেছিলি আর্লি এজে, ক্লাস 5 এর পর থেকে, ততখানি তুই পচানোর ব্যবস্থা করে দিয়েছিস। তোর কষ্ট হয় না এগুলোর জন্য? এগুলোর জন্য বাঁচ না বাবা, কি জীবন হলো তো? আর কত বিলাসিতা এসব নিয়ে। আর তোর যদি সত্যি ভিতরে ইগো থেকে থাকে, আমি তো এই ধরনের বাঘের বাচ্চাদেরকে খুব পছন্দ করি। বাঘ মানে ছেলে হবে সেটা পুরুষের মতো, রোর বাঘ গর্জন করবে একদম বাঘের মতো। কাম ব্যাক। তো সমস্ত কিছু ডিসপ্লে ডেমনস্ট্রেশন অন্য কাজে দেখা, তোর প্রতিষ্ঠাতে দেখা, তোর ক্যারিয়ারে দেখা। তুই যে প্রফেশনে আসিস, কবে দেখবো যে কোনো একটা জায়গাতে হয়তো দেশের প্রয়োজনে তোকে ভূমিকা রাখতে হচ্ছে, ইউ আর দ্য বেস্ট, তোর নাম আসবে, এগুলো নিয়ে দেখা। আমি মনে হয় বুঝাতে পারতেছি, বা আমার মেসেজ গুলো কনভে করতে পারছি। সো আমি চাই যে তোর পৌরুষ যেন এতটুকু না পড়ে যায়, কিন্তু অজাগাতে না। তোর বর্ণনা যদি সত্য হয়ে থাকে, একটা ব্যভিচারী নারীর জন্য না, she absolutely doesn't deserve it.
অহেতুক তো সময়গুলো নষ্ট করেছিস। গুরু আমার, আমি জানি না, ওর সাথে তো আর কথা হয় না, কোনোদিন হবে কিনা এটা। তোর বাবা মার প্রাইডটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমি এটা গল্পে আর যাইতে চাচ্ছি না, তোর বাবা মার প্রাইড ফিরিয়ে নিয়ে আসার জন্য, যে প্রাইড দিয়ে শুরু করেছিলি তোর জীবনের শুরুটা, আবার সেই মাঠে সেই চায়ের দোকানগুলো কিন্তু এখনো আছে, সেখানে আবার গল্প শুরু হোক, আরো বড় স্কেলে গল্প শুরু হোক। যে আমরা বলেছিলাম না, মানুষের আবার গল্প চেঞ্জ করতে কিন্তু সময় লাগে না, বলেছিলাম না। আর আপনার সাব্বির এইভাবে দেখেন, আমার কথা কিন্তু ঠিকই ভুলে গেল। এই লোকগুলো সেই লোকগুলো আবার 5 মিনিটের মধ্যে কিন্তু বলেও দিছিল যত ধ্বংস হতো শেষ পচা। একটু ফিরে আয়, আর জীবনে আর যাই হোক মৃত্যুর কথা, সুইসাইডের কথা জীবনে ঘূর্ণা করে ভিতরে স্পর্শ দিস না, ওকে? আর চেষ্টা করে মেয়েটার কথা না ভাবার, আর চেষ্টা কর, আমি বলছি না যে ওই মেয়ের কাছে যাইতে হবে যে মেয়ে তোকে খুব কেয়ার করে, বাট চেষ্টা কর এমন একজন মানুষকে ঘরে নিয়ে আসার যে তোকে ভালোবাসে। অ্যাবসলিউটলি। রাখলাম আজকের মতো, এটাই, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। কথা দিলি তো? জি গুরু, কথা দিলাম। আর সবাই তো জানলেই যে যারা সুইসাইডাল টেন্ডেন্সিতে থাকে তাদের কিন্তু একটা সময় নিজের অবচেতন মনেই আত্মহত্যার দিকে চলে যায়, এবং দেখা গেছে বেশিরভাগ সময় যাদের গলায় ফাঁস নাই, হাতটা এই পজিশনে থাকে, কারণ এটা মৃত্যু যন্ত্রণা এত ভয়ানক রকমের কষ্টের, শেষ মুহূর্তে বেচারি শেষ যখন নার্ভটা বন্ধ হয়ে আসে তখন সে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেটা এতই শরীরটাকে কলাপস করে দেয় যে হাতটা এর উপরে আর উঠে না। এবং এক্স্যাক্টলি ওর ক্ষেত্রেও তাই, ও যদি খাওয়ার পরপরই ও যদি বুঝতে পারতো যে আমাকে এই পেনের ভিতর দিয়ে যাইতে হতো, তাহলে হয়তো সেই খাবার, ওইটা খাওয়ার কথা কখনো কল্পনাও করতো না। তো দিস ইজ দ্য থিং, জীবন সত্যিকার আমরা যা দেখি তার চাইতে অনেক বেশি সুন্দর। সেই জিনিসটা নিয়ে কেউ যেন এই ধরনের অ্যাক্টিভিটিতে কখনো না যায়, সেই মেসেজটা আমরা সাব্বিরের মাধ্যমে মানুষজনকে দিতে পারলাম, সেটি একটি ব্যাপার। আর সাব্বিরের জন্য দোয়া, আমার ছোট ভাইয়ের মতো যেন ভালো থাকে আর ভাইকে সুন্দর করে বাঁচে, সে প্রার্থনা। বিদায় নিচ্ছি। মিথিলা লিখেছেন, আপনি তার থেকে ভালো কিছু ডিজার্ভ করেন ভাই, আগের গুলো অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যান। তাহমিদ হাসান লিখেছেন, গুরু কেমন আছেন, ভালোবাসেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ বিভিন্ন ধরনের কাজ, ম্যাটার মাইন্ড বলেছেন। আচ্ছা, সাকিব আহমদ লিখেছেন, অনেকদিন পর হৃদয় স্পর্শক গল্প শুনলাম সাব্বির ভাই, এর প্রতি ভালোবাসা এবং দোয়া। অসাধারণ পার্সোনালিটি সম্পন্ন একজন পুরুষ, হারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ভাইয়া আপনি যে বাবা মায়ের ভাইয়া যে আপনাকে আপনার বাবা মাকে কেয়ার করবেন, আপনি তার কাছেই যাবেন। গুরুর শান্তপু কেমন আছেন, ভালো আছি। জীবনে হার মানা যাবে না ভাইয়া, এই জেদকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অ্যাবসলিউটলি। এবং অনেকেই অনেক দারুণ দারুণ কমেন্ট করেছেন, শেষের দিকে অনেক বুঝিয়েছেন আজকের অতিথিকে সাব্বিরকে, এবং সাব্বিরকে কাছে থেকে যতটুকু আমি দেখে বুঝলাম, আপনারা যেটা বললেন যে আজকের গল্পটাকে অনেক গুছিয়ে ভাবে বলার, মানে গুছিয়ে বলার যে ক্যাপাবিলিটিটা আছে, এটা মূলত সাব্বিরের আছে, এবং সাব্বির শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আপনাদেরকে ধরে রাখতে পারার, গল্প বলার মাধ্যমে এই ব্যাপারটা সাব্বিরের আছে। তো এই যে ক্যাপাবিলিটি গুলো আছে, এই জেদটা আছে, এই সমস্ত কিছুই না বড় হতে গেলে লাগে। তো গুরুর সাথে ওই একই সুরে বলতে হয় যে সাব্বিরের আগামী পথ চলাটা অনেক বেশি সুন্দর হোক, আমরা এই মানে প্রত্যাশা করছি। আমাদের অনেক বন্ধুরা আমাদের লাইভে এসে কমেন্ট করেন যে আপু এখন ভালো আছে, আমি অমুক পর্বের অতিথি ছিলাম। সো আজকে হচ্ছে ভালোবাসার পর্ব 134। কোনো একদিন আমরা সাব্বিরের কাছ থেকে এরকম লাইভে কমেন্ট আশা করব যে আপু আমি এখন অনেক ভালো আছি। সাব্বিরের তখন বয়স অনেক কম ছিল, সাব্বির না জেনে না বুঝে শুনে জেদের বশবর্তী হয়ে অনেক ধরনের ভুল হয়তো সাব্বির করেছে। আজকে গুরুর প্রত্যেকটা কথা সাব্বির তার ভবিষ্যতে মনে রাখবে, মাথায় রাখবে। এবং সাব্বিরের উদ্দেশ্যে আমি বড় বোন হয়ে, যেহেতু তুমি আমার অনেক ছোট, একটা উপদেশ দিতে চাই। মাঝে মাঝে না ওই যে বললাম না বেসিক ইনস্টিংক্ট, আমরা আসলে চাই যে আমরা তার দিকেই ধাবিত হই, যে আমরা যাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, কেউ আমাকে ভালোবাসে এরকম বিষয়কেও যখন তুমি প্রায়োরিটি দিবা, তখন জীবন আসলেই সুন্দর হবে। এবং জীবনের একটা সময় আমরা আসলে এই ভুলটা করে থাকি, অনেক মূল্যবান সময় আমরা পার করে দেই এইটা ভেবে এবং এটা অ্যাচিভ করতে যে আমি এটা ভালোবাসি, কিন্তু এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। তো তাদের ভালোবাসাকে যখন আমি দেখবো, তাদের ভালোবাসাকে যখন আমি প্রায়োরিটি দিব, তখন আমার জীবন অনেক সুন্দর হবে। এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে পেয়েছি, আশা করি আপনাদের জীবনেও এটা কাজে লাগবে। আশেপাশে সমস্ত ভালোবাসা প্রাণ ফিরে পাক, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত এবং সাব্বির বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালোবাসার বাংলাদেশ থেকে। শুভ রাত্রি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে।